নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি বিশেষ দিন। আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের দীর্ঘদিন ধরেই এই বিজ্ঞাপন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিয়ে চলেছি। আজীবন নারী কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত সংস্কৃত বিদ্যায় পারদর্শী এবং একই সঙ্গে অত্যন্ত বিস্ময়করভাবে তার প্রয়াণের পরবর্তীতে একটি বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর পিএইচডি ডিগ্রিতে ভূষিত করে। আমরা আজ এমন একজন ব্যক্তিত্বময়ী প্রতিভার স্মরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রবেশ করতে চলেছি, যিনি আজকের দিনে তার জন্ম শতবর্ষে প্রবেশ করছেন। ডক্টর অরুণা ভট্টাচার্য স্মারক বক্তৃতা পর্বের অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আমাদের মধ্যে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন এই সমস্ত ব্যবস্থাপনা তথা ডক্টর অরুণা ভট্টাচার্যের জ্যেষ্ঠ পুত্র, স্বনামধন্য আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর তপোধী ভট্টাচার্য। আমরা স্যারকে প্রথমেই আবার অনুষ্ঠানে স্বাগত জানাই। আসলে এই সমস্ত পরিকল্পনায় তো স্যারেরই করা। আমি শুধুমাত্র একটি মাধ্যম। আমাদের মধ্যে এই যে স্মারক বক্তৃতা পর্বের প্রথম পর্বের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যিনি অরুণা ভট্টাচার্য স্মারক বক্তৃতা প্রদান করবেন, আমরা তাকেও স্বাগত জানাই। আমাদের মধ্যে রয়েছেন সৌমিত্রা দত্ত। আমরা ম্যামকে অবগাহনের পর্দায় স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন সম্ভবত নিউ ইয়র্ক থেকে অরুণা ভট্টাচার্যের স্যারের ভাই, মানে সম্ভবত আমি ঠিক বলতে পারবো না, তপজ্যোতি ভট্টাচার্য স্যারের ভাই হচ্ছে, অর্থাৎ অরুণা ভট্টাচার্যের ছোট ভাই, কনিষ্ঠ, তাহলে কনিষ্ঠ পুত্র। আমরা এখানে আমাদের মধ্যে পেয়েছি অরুণা ভট্টাচার্যের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি, কনিষ্ঠ পৌত্র শ্রুতিতীর্থ ভট্টাচার্য। তাকেও স্বাগত জানাই। আমাদের মধ্যে রয়েছেন শ্রীমতী মিতালি দাস চৌধুরী। তিনি অরুণা ভট্টাচার্যের প্রিয় অতুল প্রসাদী গান আমাদের পরিবেশন করবেন। আমি প্রথমেই আজকে প্রারম্ভিক কিছু কথা বলার জন্য
তৃতীয় প্রজন্মের অরুণা ভট্টাচার্যের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি তার কনিষ্ঠ পৌত্র শ্রুতিতীর্থ ভট্টাচার্যকে আহ্বান জানাচ্ছি প্রারম্ভিক কিছু কথা বলার জন্য। নমস্কার। আমাদের সুব্রত পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের সমস্ত দর্শক শ্রোতাদের সাদর সম্ভাষণ জানাই। আজ ৭ আষাঢ়, ঠিক ৯৯ বছর আগে আমার ঠাম্মি অরুণা ভট্টাচার্য পৃথিবীতে এসেছিলেন, অর্থাৎ তিনি ১০০ বছরে পা দিলেন। আমার জন্মের ৫ বছর আগেই তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। তাই তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। তবু ঠাম্মি আমার এবং ছোটদামনির মনে উপস্থিত আছেন, এবং তিনি আছেন আমার অন্য ভাই বোনদের মনের মধ্যেও। আজ আমাদের পরিবারের পক্ষ থেকে সে শতবর্ষ স্মারক বক্তৃতা মালার সূচনা করা হচ্ছে। সবিষয়ে প্রাসঙ্গিক কথা বলার জন্য আমি আমার জেঠন শ্রী তপোধীর ভট্টাচার্যকে অনুরোধ করছি। ওভার টু ইউ, জেঠন। সবাইকে আমার সুব্রত পরিবারের পক্ষ থেকে আরো একবার শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমার ভাইপো শ্রীমান শ্রুতিতীর্থ তাতার, যেটা এইমাত্র বলল, তৃতীয় প্রজন্মের পক্ষ থেকে আমরা আজকে অতিমারি কবলিত সময়ে আছি। সেই জন্য ইচ্ছে থাকলেও কোভিড প্রটোকলের সুবাদে আমরা প্রকাশ্য অনুষ্ঠানে আপাতত যেতে পারছি না। তবে ৭ আষাঢ় এবছর যেটা আমরা শুরু করলাম, যখন আমাদের মা ১০০ বছরে পা দিলেন আজ, এবং সেটা আগামী বছর যখন তার শতবর্ষ পূর্তি হবে ৭ আষাঢ়ে, তখন গিয়ে সেটা একটা সমাপ্তির দিকে যাবে। আজকে আমাদের পরম সৌভাগ্য যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে শিলচর শহর সহ উত্তর পূর্বাঞ্চলের একজন সুপরিচিত সারস্বত কর্মী, নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, অন্তত বর্তমান প্রজন্মের জন্য নিজে ছিলেন তিনি প্রতিষ্ঠিত শিক্ষয়িত্রী, শিলচর মনোমোহিনী বালিকা বিদ্যালয়ের তিনি ছিলেন কর্ণধার বহুদিন। তো সেই শ্রীমতী সুমিত্রা দত্ত আজকে অরুণা ভট্টাচার্য জন্ম শতবর্ষ স্মারক বক্তৃতার যেটা প্রথম বক্তৃতা, সেটা আজকে তিনি আমাদের দেবেন, আমাদের শোনাবেন। এবং আমরা যেটা বিষয় বেছে নিয়েছি তিনিও সাগ্রহে সম্মতি দিয়েছেন। সেটার বিষয় হচ্ছে, যেহেতু আমার মা আমার জন্মের আগে থেকে শিক্ষিকা ছিলেন, ১৯৮১ সালে এইরকম একটা জুন মাসে অবসর গ্রহণ করা পর্যন্ত শিলচরে অধিকাংশ সময়ে, তার আগে প্রায় বছরখানেক ডিব্রুগড়ে তিনি শিক্ষকতার জীবন তিনি কাটিয়েছেন। শিক্ষিকা হিসেবে ৩৩ বছরেরও বেশি তার অভিজ্ঞতা। একটা সময় তিনি শিলচর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তিনি উপাধ্যক্ষ, ভাইস প্রিন্সিপাল হিসেবেও কাজ করেছেন। তা শুধু শিক্ষিকা বা শুধু আমাদের এই সুক্রতু পরিবারের অশ্বত্থ বৃক্ষ হিসেবেই তাকে আমরা বন্দনা জানাচ্ছি না। আসলে উত্তর প্রজন্মের পক্ষ থেকে আমাদের দীপরক্ষী যে পূর্বসূরি, তিনি আমাদের মা, আমার ৫ ভাই বোনের মা, সেটা আমাদের পরম সৌভাগ্য। কিন্তু সেটাও একটা সমাপতন ছাড়ার কিছু নয়। আজ আমরা আসলে সমস্তভাবে আক্রান্ত। তো এই সময়ে আমরা আলোকপাত করতে চাইছি সেই সব দীপরক্ষীদের ওপর। আমাদের বিবেচনায় শ্রীমতী অরুণা ভট্টাচার্য এরকমই একজন দীপরক্ষী ছিলেন। তিনি শুধুমাত্র এক পরিবারের কর্ণধার মাত্র ছিলেন,
তো যেহেতু তিনি শিক্ষার সঙ্গে সম্পর্কিত ছিলেন, বিদ্যা চর্চার সঙ্গে সম্পর্কিত ছিলেন, যেহেতু অবসর গ্রহণ যে বছর করলেন 1981 সালে, সে বছরই তিনি বাংলায় MA পাশ করেন কৃতিত্বের সঙ্গে। তার সঙ্গে ব্যবহারিক জীবনের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তার চেয়েও আজব কথাই বলা যায়, 1993 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে তিনি গৌহাটি বিশ্ববিদ্যালয়ে বেশ প্রায় বছর 10 পরিশ্রম করে শঙ্করদেব ও চৈতন্যদেবের নিয়ে যে প্রতিতুলনা করেছিলেন সে বিষয়ে একটা গবেষণা অভিসন্দর্ভ তিনি দাখিল করেন। কিন্তু 19 অক্টোবর, সেটা ছিল সে বছর পূজাগরী লক্ষ্মী পূর্ণিমার রাত, তিনি যেহেতু আমাদের ছেড়ে চলে গেলেন, এই জন্যে আমরা পরিবারের পক্ষ থেকে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানানোর পরে নিয়ম অনুযায়ী যেহেতু সেটা অনুমোদিত হয় এক্সিকিউটিভ কাউন্সিলে ওই ইউনিভার্সিটির, তাকে মরণোত্তর PhD দেওয়া হয়। আসলে ডিগ্রিটা গুরুত্বপূর্ণ না, মার কাছে অন্তত আমি যতটুকু বুঝেছি তার জ্যেষ্ঠ পুত্র হিসেবে যে একটা জীবন যাপনের যে ছন্দ লয় তাকে অব্যাহত রাখাই ছিল তার কাম্য, তার ঈপ্সিত। কিন্তু এ বিষয়ে আপাতত এর বিষয়ে আমি কিছু বলছি না, কারণ পরবর্তী আরো কিছু অনুষ্ঠান আমরা করব। তো আপাতত আমি এবার অরিন্দ্রজিতের কাছে আবার ফিরে যাচ্ছি, কেননা অরিন্দ্রজিতের ব্যক্তিগতভাবে এবং তার এই অবগাহন পত্রিকা গোষ্ঠীর সুবাদে আমরা আজকে অন্তর্জালে এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি। তো অরিন্দ্রজিৎকে আমি বলবো এই অনুষ্ঠানের পরবর্তী অংশে যাওয়ার জন্য। আমি ব্যক্তিগত পর্যায়ে এবং সাংস্কৃতিক সংগঠনের একটি প্রান্তিক পরিসরে আমরা এই অনুষ্ঠান পর্ব আগের বছর শুরু করেছিলাম এবং সেই প্রথম দিন থেকে আমরা তাপসী ভট্টাচার্যের অনুষঙ্গ, তার সঙ্গ এবং তার পরামর্শ পেয়ে এসেছি। এবং আমার মনে হয় যে তার সুদীর্ঘ যে কর্মকাণ্ড, আমরা তো সবসময় আদিকল্প আদিরূপ তা সন্ধানের চেষ্টা করি, সেই শিকড়ের কাছে ফিরে যাই। আমার এবং আমাদের মতো যারা এ বিষয়ে গবেষণার কাজে নিয়োজিত রয়েছেন তাদের কৌতূহলী বলা যায় যে এখানেও একজন তত্ত্বাচার্যের শিকড় সন্ধান ঠিক কোন জায়গায়। তো আমাদেরও এই কৌতূহল ছিল, আমরা সে সন্ধান করছিলাম। এটা আমাদের সৌভাগ্য যে আমরা তপোধীর ভট্টাচার্যের বৌদ্ধিক চর্চার যে শিকড়ে আজ পৌঁছাতে পেরেছি। ডক্টর অরুণা ভট্টাচার্যের স্মারক বক্তৃতা আমরা আয়োজন করতে পেরেছি, এটা আমাদের গর্বের বিষয়। আপনারা সকলেই জানেন যে যেমনটা স্যার তার আলোচনার মধ্যেও বলেছেন, আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করছি। আমি এবার অনুরোধ জানাবো শ্রীমতী মিতালি দাস চৌধুরী, তিনি অরুণা ভট্টাচার্যের প্রিয় অতুল প্রসাদী গান আমাদের পরিবেশন করবেন। আমি পিয়ালি দাস চৌধুরী মহাশয়কে অনুরোধ জানাচ্ছি যে আপনি যদি আপনার মাইক্রোফোনটি আনমিউট করে আপনি আপনার গানটি পরিবেশন করেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রিয়াঙ্কা দাস চৌধুরী। প্রথমে আমি স্যারকে এবং দিদাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে আমি একটি গান গাইছি।
নির্মল করু কর করে ছাড়ে তুমি নির্মল করু কর করে ছাড়ে কিরণ দিয়ে যাক মোর মৌকারি চাই লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ধারে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর ধারে জানি না কখন ডুবে যাবে কখনো বড় মহাধারে বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া শ্রী চরণ তলে নিয়ে সমর মত বাসনা চাই নির্মল করু কর করে আচরণে চিরনখনিলে উধার সলিলে করে আচরণে চিরনখনিলে উধার সলিলে করে আছবিত পিলকায় চরণে রাগায় সুশীতার গায় নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব টানিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু তাকে দেখায় বোঝায় নির্মল করু কর করে কিরণ দিয়ে যাক মোর মৌকারি চাই নির্মল করু কর করে নির্মল করু কর করে খুব সুন্দর, খুব সুন্দর। আমি আসলে ওই স্যার একটু আনমিউট করতে হবে, মানে অনেকেই যেহেতু একই লাইভে আছে সেই জন্য যখন কেউ কথা বলছে আমি একটু মিউট করেছিলাম। ঠিক আছে, ঠিক আছে। তো প্রিয়াঙ্কার তার গান অনেকেই এখানে যারা লাইভ দেখছেন
কৃষ্ণপ্রদা রয়েছেন, বিশ্বজিৎ আহ, ভট্টাচার্য বিশ্বজিৎ দা রয়েছেন, নীতিশ বিশ্বাস নীতিশ বাবু রয়েছেন, আহ, বোধিসত্ত্ব ভট্টাচার্য বোধিসত্ত্ব রয়েছে, তীর্থঙ্কর চক্রবর্তী তিনিও লাইভে রয়েছেন, এবং আরো অনেক মানুষজন আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আহ, আমরা আমরা এরপরে স্যারের কাছে চলে যাব। তার কিছু প্রারম্ভিক কথা যদি আজকে এই যে স্মারক বক্তৃতা পর্বের অনুষ্ঠান, তিনি কিছুটা তো বলেছেন আমাদের। আমরা তার কাছে তার ব্যক্তিগত এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বিষয়ে কিছু প্রারম্ভিক কথা আমরা শুনে নেব, এবং তারপরে আমরা সরাসরি আজকের যে স্মারক বক্তৃতা পর্বের মূল যে বক্তব্য, সেই বক্তব্যে আমরা প্রবেশ করব। আমি বিশেষ অনুরোধ জানাই, স্যার আপনি যদি আমাদের কথাসূত্রের অংশটুকু বলে দেন। ধন্যবাদ অরিন্দ্রজিৎ। তো আজকে আমি একটু আগে বলছিলাম যে আজকে অন্তর্জালে বিশেষ করে অনিন্দ্রজিৎ এবং এই অবগাহন পত্রিকার সহযোগিতায় আমরা যে প্রক্রিয়া শুরু করলাম, আমরা কিছুদিন আগে এটা অরুণা তারাপদ, আমার মা এবং বাবার নামে অরুণা তারাপদ স্মৃতি সংসদ নামে একটি সংস্থা আমরা গড়েছিলাম যখন বাবার জন্মশতবর্ষ শিলচরে পালিত হয় 2016 সালে। কিন্তু তারপর আবার নতুন করে যেহেতু এই মায়ের শতবর্ষ এলো, তো আমরা এটাকে আবার পুনর্গঠিত করেছি এবং তাদের অনেক নতুন সদস্যদের নিয়েছি। সেটা তত গুরুত্বপূর্ণ না, এই প্রক্রিয়া চলতেই থাকবে। তো আপাতত আমরা যেটা ভেবেছি যে আমরা এরকম স্মারক বক্তৃতার আয়োজন করব, এবং বিষয়টা যেমন আজকে শ্রদ্ধেয়া শ্রীমতী সুমিত্রা দত্ত, তিনি শিক্ষার যে, তিনি নিজে শিক্ষয়িত্রী, শুধু তাই না, শিলচরে মৈত্রেয়ী সংঘ নামে একটি মেয়েদের একটি সমিতি তিনি প্রতিষ্ঠা করেছেন, বেশ কিছুদিন থেকে চলছে, একদম সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ফলে শিক্ষা আনে চেতনা, আর চেতনাই তো আনে মুক্তি, এই বিষয়টাকে তিনি খুব ভেতর থেকে দেখতে পাচ্ছেন। তাই যখন আমরা ভাবছিলাম যে মায়ের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয়ের উপর আমরা আলোকপাত করব এবং এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলে তারপরে স্থির করব, তো আপাতত স্থির করেছিলাম যে স্মারক বক্তৃতার যেটা প্রথম যেটা অধিবেশন, সেটা শুরু হবে এই শিক্ষার সেকাল এবং একাল বা ওই রকম একটা বিষয় নিয়ে, এবং তাতে শ্রীমতী সুমিত্রা দত্তের মতো একজন মানুষকে, একজন মানবীকে পাওয়া, এটা যথেষ্ট সৌভাগ্যের কথা। তাছাড়া আরো একটা পরিচয় আমার না দিলে আমার অন্যায় হবে, যে তিনি একজন খুব ভালো প্রাবন্ধিক, বিশেষ করে রবীন্দ্রনাথে মগ্ন আছেন তিনি বহুদিন। রবীন্দ্রনাথের নতুন বউঠান নিয়ে তার যে বইটা সমাদৃত হয়েছে, এছাড়াও তিনি এমন বিষয়ের উপর আলোকপাত করতে চান। আজকাল তোমরা বিদূষণের দ্বারা আক্রান্ত নানাভাবে, রবীন্দ্রনাথও তা থেকে রেহাই পান না, এর বিরুদ্ধে একটা কলম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন শ্রীমতী সুমিত্রা দত্ত। এই সব কিছু নিয়ে আমার মনে হয়েছিল যে শিক্ষা শিক্ষা কথাটার তাৎপর্যকে যদি আমরা বহুদূর প্রসারিত করি, তাহলে এর মধ্যে আমাদের সংস্কৃতি, আমাদের চেতনা, আমাদের মূল্যবোধ সবই এসে যায়। কিন্তু এবং এই বিষয়ে তাই তিনি আমাদের বলবেন। তো শ্রীমতী সুমিত্রা দত্ত আজকে এটা শুরু করুন, তারপরের এটা আমরা অন্তর্জালের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, যেসব প্রযুক্তি আমরা ব্যবহার করি তার মাধ্যমে আমরা শুধু দর্শক এবং শ্রোতাদের আমরা জানাবো। তো শ্রীমতী সুমিত্রা দত্ত সেই প্রথম স্মারক ভাষণ শুরু করার আগে আমি একটি কবিতা পড়ছি। মা যখন চলে গেলেন আমাদের সামনে থেকে, অন্তত তার শারীরিকভাবে আমাদের সামনে রইলেন না, মন জুড়ে থাকুন বা যাই হোক,
আমি কিছু কবিতা লিখেছিলাম তিনি প্রয়াত হওয়ার কয়েকদিনের মধ্যে। সেটা আমার কিংবদন্তির ভোর বলে একটা কবিতার বই আছে, তাতে বেরিয়েছিল। পালকের ছায়া এই গুচ্ছ নামের মধ্যে, এর মধ্যে প্রথম কবিতাটাই শুধু আমি পড়ছি। এবং আমার মনে হয় শুধু আমি না, আমার পরিবার, সুব্রত পরিবারের প্রত্যেকের মনের কথাই এর মধ্যে লুকিয়ে আছে। এবং এর ধ্রুবপদ হচ্ছে এইটাই, তোমার মুখর স্পর্শে জেগে উঠি রোজ। এবার কবিতাটি আমি পড়ছি এবং তারপর আমি আবার অরিন্দ্রজিতের কাছে ফিরে যাব। শ্রীমতী সুমিত্রা দত্তকে সে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানাবে। সেই জন্যে তোমার মোহর তুমি রেখে গেছো নির্জনতা জুড়ে, ভোরের প্রথম আলো, সূর্যাস্তের ক্লান্ত ছায়া তোমাকে ফিরিয়ে আনে প্রতিদিন। সমস্ত ধ্বনির মূলে তুমি সেই গভীর ওঙ্কার, আজ শুধু নীরবতা দিয়ে গড়ি তোমার প্রতিমা। সমস্ত নির্মাণে তুমি রেখে গেছো তোমার মোহর। মাকে তো প্রতিদিনই বারবার প্রণাম করি, সেই প্রণামটা আরো একবার আনুষ্ঠানিকভাবেই আমি নিবেদন করলাম এই মুহূর্তে এখন। তো এবার অরিন্দ্রজিৎ, তুমি আমাদের যেটা মূল অংশ স্মারক বক্তৃতা, এবার সেদিকে তুমি সূত্রধার হও। আমার আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মনে হয় যে প্রফেসর তাপদীপ ভট্টাচার্য তার একটি লেখায় একবার জানিয়েছিলেন যে অরুণা ভট্টাচার্য স্বপ্ন বীজ বপন করে চলেছেন তার ছেলে মেয়েদের মধ্যে। আম, এটা বুঝতে অসুবিধা হয় না যে আমরা যখন তপোধী ভট্টাচার্যের যে বিস্তৃত পরিসরে তার চিন্তন বিশ্ব পরিক্রমা করি, তার মাতৃস্নেহ এবং যে স্বপ্ন বীজের কথা তিনি তার লেখায় উল্লেখ করেছেন, সেটাও কিভাবে তার লেখায় তার চিন্তা বিশ্বে সঞ্চারিত হয়েছে সেটা অবশ্যই আমাদের আলোড়িত করে। এবং একই সঙ্গে এখানে তপজ্যোতি বাবু রয়েছেন, তৃতীয় প্রজন্মের, আমি প্রথমেই উল্লেখ করেছি, রয়েছেন শ্রুতিতীর্থ ভট্টাচার্য। আমরা তাদের কাছেও পরবর্তীতে আলোচনা শুনে নেব। আমি এখন সরাসরি চলে যাচ্ছি সুমিত্রা দত্ত ম্যামের কাছে। তার আজকের যে মূল আলোচনার বিষয় তা হলো নারী শিক্ষার একটি দিক বিদিক নিয়ে। এ বিষয় উন্মুক্তভাবেই আমরা রেখেছি, তার কারণ বিভিন্ন সময় স্যারের সঙ্গে যখন এই আলোচনায় এই পরিকল্পনা নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে, তিনি সুমিত্রা ম্যাম সম্পর্কে তার যে চিন্তা, তার যে মতামত এবং তার নিরন্তর নারী কল্যাণমূলক যে সাংগঠনিক প্রয়াস, তার সংবাদ আমাদের দিয়েছেন। আমি বিশেষ কৃতজ্ঞতাও জানাই। সুমিত্রা ম্যাম তার যে মূল্যবান সময় এবং তার মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। আমি এবার সরাসরি ম্যামের কাছে চলে যাচ্ছি। তিনি তার আজকের যে অরুণা ভট্টাচার্য শতবর্ষ স্মারক বক্তৃতার প্রথম বক্তৃতা শুরু করব। ম্যাম, একটু যদি আনমিউট করেন আপনি। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে। নমস্কার। নমস্কার। আমি প্রথমেই আমার পূর্বসূরি
দিদি অরুণা ভট্টাচার্যকে আমার সশ্রদ্ধ প্রণাম। তপোধীর বাবু যখন আমাকে এই কথাটা বললেন, আমি সম্মানিত বোধ করেছি নিঃসন্দেহে, কিন্তু এটাও ভেবেছি তার প্রত্যাশার কতটুকু সম্মান রাখতেই বা পারব। অরুণাদিকে আমি সামনাসামনি খুব একটা চিনতাম না। আজ খুব আফসোস হচ্ছে, যে মহিলা চাকরি জীবনের প্রান্তবেলায় স্নাতকোত্তর পরীক্ষা দেন, যে মহিলা তারপরে 10 বছর পরিশ্রম করেন একটা গবেষণাপত্রের জন্য, তিনি সাধারণ মহিলা নন। তাকে আমার আভূমি প্রণাম। আমি খুব আপ্লুত যে তার উত্তরসূরিরা সবাই মিলে তার জন্মদিনটা এইভাবে পালন করছেন। সেটা আমার কাছে ভীষণ ভালো লাগার জিনিস। এই মায়ের প্রতি এই শ্রদ্ধার শতবর্ষের অঞ্জলি আমাকে বিমোহিত করেছে। আমার প্রসঙ্গটা হলো নারী শিক্ষা, সেকাল থেকে একাল। শিক্ষা বলতে তো অনেক কিছু বোঝায়। বিদ্যাচর্চা তো শিক্ষা নয়, বিদ্যাচর্চার থেকে যে দ্যুতি বেরোয় সেটা শিক্ষা, বলেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। আমি প্রথমে এই শিক্ষা পর্বটা নিয়ে কথা বলবো। অরিন্দ্রজিৎ বলেছিল শেকড়ের কথা, আমি সেই শেকড়ের সন্ধানেই যাই। এই বিষয়টি জানার পর থেকে আমার মনের মধ্যে একটা প্রশ্ন দোলাচল খাচ্ছিল যে এই সেকালের শুরুটা কোথায়, এই সেকালের শেষটা কোথায়, কখন থেকে সেটা একাল হলো? এর কি কোনো সীমারেখা আছে? এর কি কোনো কাঁটাতারের বেড়া আছে, না একটা প্রবাহ? আমি প্রবাহ ভেবেই মনে হলো আমাদের যারা উত্তরসূরি, আজকের অনুষ্ঠান তো উত্তরসূরিকে প্রণাম জানানো, আমাদের যারা উত্তরসূরি, একদম অনাদি না হলেও আদিকালের কথা, যারা আমাদের অতিবৃদ্ধ প্রপিতামহ অথবা অতিবৃদ্ধ প্রমাতামহী, তাদের একটু উৎস সন্ধানে যাই। আমাদের এই শিক্ষা ভাগীরথীর উৎস সন্ধানে যেতে যেতে আমি যেখানে গিয়ে পৌঁছলাম সেই উৎস গোমুখে, সেখানে এলো আমার বৈদিক যুগ। খুব সংক্ষেপে আমি একটু ছুঁয়ে যাব। হরপ্পা সভ্যতা ধ্বংস হলো, বৈদিক সভ্যতার সূচনা। সেই বৈদিক যুগে মেয়েদের শিক্ষা ছিল, মেয়েরা বেদ মন্ত্র পাঠ করতে পারতেন, শুধু মন্ত্র পাঠ নয়, মন্ত্রস্রষ্টা ছিলেন, যাগযজ্ঞে অধিকার ছিল, যাবতীয় শিক্ষা ব্যবস্থায় তাদের অধিকার ছিল। ঋত্বিকা, ঋষিতা, বেদান্তিকা, ব্রহ্মজ্ঞ, ব্রহ্মবাদিনী, এসব উপাধি তাদের ছিল। কুন্তী, দ্রৌপদী, অহল্যা, মন্দোদরী, তারা, যাদের আমরা পঞ্চকন্যা বা পঞ্চসতী বলে থাকি, তাদেরও নামের আগে পণ্ডিতা, ঋষিতা ব্যবহার হতো। উত্তর রামায়ণচরিতে আমরা দেখি বাল্মীকির আশ্রমে লবকুশ আত্রেয়ী বেদান্ত পাঠ করছেন। বৃহদারণ্যতে আমরা দেখেছি গার্গীর সঙ্গে যাজ্ঞবল্ক্যের তর্কযুদ্ধে গার্গী জয়ী হয়েছেন। সেখানে আবার একটা লাইন পাই এই গার্গীর কথা, তিনি জ্ঞানে বিজ্ঞানে পুরুষের সমকক্ষ ছিলেন। সমকক্ষ কেন? তিনি তো জয়ী হলেন যাজ্ঞবল্ক্যকে পরাভূত করে। তো এই গার্গী কিন্তু ঋগ্বেদের অনেক শ্লোক লিখেছিলেন। যাজ্ঞবল্ক্য বললেই মৈত্রীর কথাটা আসবে, ব্রহ্মবাদিনী, ব্রহ্মজ্ঞ তো বটেই, কারণ না হলে তিনি বলতে পারেন যে না হং নামৃত শ্যাম তেনাহাম কিং কুর্জম।
এই মৈত্রী ব্রহ্মজ্ঞ ব্রহ্মবাদিনী ছিলেন, তিনি অদ্বৈত বেদান্ত দার্শনিক ছিলেন। সেই সময় আমরা আরো অনেকের নাম পাই, অপালা, ঘোষা, বিশ্ববারা, তারাও অনেক কিছু শ্লোক লিখে গেছেন। আমরা পাই লীলাবতীকে, গণিতবিদ, আমরা পাই খনাকে, জ্যোতির্বিদ। লীলাবতী বীজগণিত শাস্ত্রের প্রণীতা বলা হয়ে থাকে। পাটিগণিতে তিনি প্রথম মহিলা রচয়িত্রী। পাটিগণিতের অনেক জটিল অঙ্কের নিচে লীলাবতী নামটা আমরা ছোটবেলায় দেখেছি, তখন অত জানতাম না। বীজগণিতকে একসময় লীলাবতী বলা হতো, কিন্তু পুরুষতন্ত্র পরবর্তীকালে তো সেটা স্বীকার করলো না। তারা বললেন এগুলো লীলাবতীর রচনা নয়, বাবা ভাস্করাচার্যের রচনা। স্নেহবশে তিনি লীলাবতীর নাম লিখে দিয়েছেন। খনার কথা জানি, অসাধারণ জ্যোতির্বিদ, তার গণনা অব্যর্থ। জানি বরাহ মিহিরের কথা, তাদের বিতণ্ডার কথা এবং জিহ্বা কাটার কথা। ঐতিহাসিক দিক দিয়ে ওরা বলছেন যে 24 পরগনার বারাসতের দেউলিয়া গ্রামে জন্ম। কুমারগুপ্তের রাজসভার কথা বলা হচ্ছে, বরাহমিহির সেখানে নবরত্ন সভায় ছিলেন। তার পরবর্তীকালে বিক্রমাদিত্যের রাজসভায় বরাহের নাম আছে। এমন কথাও পেয়েছি যে 10ম রত্ন হিসেবে তিনি খনার নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু এই খনা কাহিনীকেও কিংবদন্তি বলে সরিয়ে রাখা হলো। এরপর অথর্ববেদের শেষ ইয়েতে আমরা দেখেছি যে মেয়েরা ব্রহ্মচর্যাশ্রম পালন করে তারপরে গার্হস্থ্য জীবনে যেতে হতো। মৈত্রী সেই ব্রহ্মচর্যাশ্রম পালন করে গার্হস্থ্যে আছেন। গার্গী ব্রহ্মচর্যাশ্রম পালন করেছেন, কিন্তু তিনি গৃহী জীবনে যাননি। আমরা এই অথর্ববেদের শেষ পর্যায়ে পাণিনিকে পাই। তিনি বলছেন কঠোপনিষদ যে সমস্ত মেয়েরা পাঠ করতে পারতেন তাদের কণ্ঠী বলা হতো। আমি যদি তারপরে মহাকাব্যের দিকে যাই, তখন আমি দেখব আমরা চিত্রাঙ্গদাকে অস্ত্রবিদ্যা শিক্ষার কথা দেখেছি, সুভদ্রাকে রথ চালনার কথা দেখেছি। অস্ত্র চালনার কথা অবশ্য বৈদিক যুগে মেয়েদের মধ্যেও আমরা পেয়েছি। এরপরে মনুর সময় এই মেয়েদের অন্তরালবর্তিনী করে দেওয়া হলো। তাদের আর যাগযজ্ঞের অধিকার রইল না, মন্ত্র উচ্চারণের অধিকার রইল না, বিদ্যারম্ভ, উপনয়ন কোনো কিছুতে আর অধিকার রইল না। মেধা এবং বিদ্যাবত্তার কণ্ঠরোধ, কণ্ঠীদের কণ্ঠরোধ। এরপরে মধ্যযুগে চলে আসি, বৌদ্ধযুগ এবং মুসলমান যুগ। বৌদ্ধযুগে কিন্তু শিক্ষার প্রথাটা প্রথম দিকে ছিল না, থাকবে নাই তো। এটা তো খণ্ড খণ্ড বিভাগ নয়, এটা তো প্রবাহ। কাজে বৈদিক যুগের যে ওই বন্ধ করে দেওয়া হলো তার প্রবাহটা রইল বৌদ্ধ যুগে। কিন্তু পরবর্তীকালে আনন্দ এবং মহা প্রজাপতির উৎসাহ, উদ্দীপনা, উদ্যোগ বৌদ্ধ যুগে মেয়েদের শিক্ষাক্ষেত্রে প্রবেশিকার দিল। কিন্তু তাদের বিহার আলাদা, বিধান আলাদা। বলা বাহুল্য ভিক্ষুদের চেয়ে ভিক্ষুণীদের এই পথটা ছিল অনেক কঠোর, অনেক কঠিন। আমরা বৈশালীতে আম্রপালির কথা পাই। আমরা পরবর্তী যুগে আরো মেধাকে দেখতে পাই। বৌদ্ধ শিক্ষিকা হিসেবে মহাপ্রজাপতি, সুজাতা, ক্ষেমা, অনুপমা, সোমা, কিসা এদের নাম পাই। এরা সবাই কিন্তু সাহিত্য চর্চা করতেন, সাহিত্যিক হিসেবে সুনাম ছিল। এবং এর মধ্যে যে ক্ষেমা, তিনি বিন্দুসারের তৃতীয় পত্নী ছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ভিক্ষুণী হয়েছিলেন। সেই সময়ে বৌদ্ধ বিহার উৎকৃষ্ট উচ্চশিক্ষার
আমরা বৌদ্ধ বিহার পেয়েছি, নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা। নালন্দা সেই সময়ে সমস্ত বিশ্বের মধ্যে প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়। এইগুলি জ্ঞান চর্চার একটা জায়গা ছিল। আমরা ফাহিয়ানের বিবরণ, হিউয়েনসাংয়ের বিবরণে তাদের এই বিশ্ববিদ্যালয়গুলির খবর পাই, মহাবিহারের খবর পাই। সেখানেও কিন্তু নারীরা ছিলেন, আবাসিক হলেও নারীরা ছিলেন, তবে তাদের পাঠ্যক্রম সীমায়িত থাকতো দর্শন, কলাবিদ্যা এবং ধর্মশাস্ত্র। এই নালন্দা বিশ্ববিদ্যালয় বারবার আক্রান্ত হয়েছে। কেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকম আক্রান্ত হয় জানি না। শেষ আক্রমণ বখতিয়ার খিলজির, সেই আক্রমণে নালন্দা বিধ্বস্ত হয়ে গেল। একটা জ্ঞান কোষাগার, একটা জ্ঞান পীঠ ধ্বংস হয়ে গেল। আমরা ইদানিং দেখেছি বিংশ শতকের মাঝামাঝি এই নালন্দা পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছিল প্রত্নতত্ত্ব বিভাগের। 2014 সালের 5 সেপ্টেম্বর এর আবার উদ্বোধন হলো। এই উদ্বোধনে তার নাম হলো নবনালন্দা, এবং এখানেও দেখলাম শুরুটা হলো 5 জন নারী সহ 15 জন শিক্ষার্থী দিয়ে। বখতিয়ার খিলজির আক্রমণের পরেই বাংলায় মুসলমান শাসন শুরু হয়ে গেল, এবং তাছাড়া এই অজাতশত্রুর সময় থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বৌদ্ধ সংস্কৃতিটা, বৌদ্ধ শিক্ষাটা, বৌদ্ধ ধর্মটা ক্রমশ অপসারিত হতে থাকলো, এবং বৌদ্ধ ধর্ম অপসারিত হতে হতে বৌদ্ধ যুগটাও শেষ হয়ে গেল। এলো মুসলমান যুগ, সেই একই ধারা। অতএব শিক্ষা ছিল তখন। আমি কতগুলো উদাহরণ যেটা পেয়েছি সেগুলো বলি। সুলতানা রেজিয়া বিদুষী মহিলা ছিলেন। বাবরের কন্যা গুলবদন বেগম তিনি হুমায়ুন নামা রচনা করেছিলেন। তার নাতনি গুলরুখ, তিনি সাহিত্যপ্রেমী ছিলেন, সাহিত্যিক ছিলেন। তার একটা গ্রন্থাগারও ছিল। বাবরের মা হামিদা বানু, তিনিও পণ্ডিত মহিলা ছিলেন। বাবরের আরেক মা, তিনি মেয়েদের একটা উচ্চশিক্ষা বিদ্যালয় স্থাপন করেছিলেন। মমতাজ বেগম কবিতা লিখতেন ফার্সিতে। জাহানারা বেগম 2টো জীবনী লিখেছিলেন, এবং তার সমাধি ফলকে তার নিজের লেখা ছিল। এরপরে আমরা দেখেছি আকবর একটা উচ্চ বিদ্যালয় স্থাপন করেছিলেন। মোগল হারেম বা মোগল অন্তঃপুরে শিক্ষাযজ্ঞের আয়োজন ছিল। সেই সময় কিন্তু আমরা মীরাবাই, চন্দ্রাবতী এদের কথাও পেয়েছি। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি এসে মোগল সাম্রাজ্য যখন দুর্বল হয়ে পড়ল, তখন ক্রমে এই শিক্ষার ইয়েটাও একদম বিলীন হতে শুরু করলো। একটা প্রশ্ন, তারপরে কি হলো? আকবর যে উচ্চশিক্ষা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, অথবা আকবরের মা যে শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন, সেটা কোথায়? কারা সেখানে পড়াশুনো করলো? আমরা যেটুকুনি বললাম সে তো সব বাদশাহ বেগমের কথা, বাদশাহ বেগমের অন্দরমহলের কথা। কিন্তু পুরো সামাজিক স্তরে, যেটা আমরা বৈদিক যুগেও দেখলাম, যে কয়জন বিদুষী মহিলার নাম বলে তো সেই সামাজিক অবস্থানটা বোঝা যায় না। আমরা ছোটবেলায় পড়েছি মহিলাদের স্থান ছিল অতি উচ্চে, কিন্তু এই কয়জন বিদুষী মহিলা সর্বব্যাপ্ত হয়নি, হওয়ার কথা ছিল না। কারণ এ তো ছিল শুধু উচ্চবর্ণের শিক্ষা, সর্বত্র তো যায়নি।
ঠিক সেইভাবে এই মুসলিম শিক্ষাটাও তো সেভাবে সম্প্রসারিত হতে দেখি না। অথচ ইসলাম তো নারীদের শিক্ষার কথা খুব জোর দিয়ে বলেছেন। মানুষের মানবাধিকার, মৌলিক অধিকারের সঙ্গে নারী শিক্ষার কথা বলা হয়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে শিক্ষার কথা বলেছে। নারী পুরুষ নির্বিশেষে বলেছেন শিক্ষা সকলের ফরজ। তাহলে একদম প্রথম দিকে আমরা তো দেখছি নারী শিক্ষার একটা প্রচলন, একটা ব্যবস্থা ছিল মুসলিম সমাজে। আরো বেশি প্রথম অবস্থায় প্রারম্ভিক কালে যে 17 জন বিদ্বান মানুষের নাম পাই, তার মধ্যে 5 জন ছিলেন মহিলা। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ, তার স্ত্রী হযরত আয়েশা বিদ্বান ছিলেন, জ্ঞানবতী ছিলেন। এবং সেই জ্ঞান শুধু যে ধর্মশাস্ত্র সম্বন্ধীয় জ্ঞান তা নয়, তারা শিক্ষার কথা বলেছেন, জ্ঞান বিজ্ঞান নানা শাখার কথা। হযরত আয়েশা তিনি ছিলেন জ্ঞান ভান্ডার, শুধু ভান্ডার না, জ্ঞান প্রচারেরও ব্যবস্থা করেছিলেন। সেই সময় আমরা আরো কয়েকজনের নাম পাই, ফতেমা, হাফিজা, করিনা, কুলসুম, আরো আরো কিছু কিছু নাম পাচ্ছি। কিন্তু তারপর কোথায় হারিয়ে গেল এই যে সম্প্রাজ পুরুষতন্ত্র? স্ত্রী শিক্ষা বিস্তারে তারা হাত দেবেন না। ধর্মের নামে দোহাই দিয়ে, যেমন হিন্দু সমাজে তেমনি মুসলিম সমাজে ধর্মের নামে দোহাই দিয়ে এই স্ত্রী শিক্ষাতে দাঁড়ি কাটতে চেয়েছিল। পদে পদে বাধা এবং দ্বিধা মেয়েদের দুপায়ে শেকল পরিয়ে রেখেছিল। বেগম রোকেয়া বলেছিলেন না, ধর্ম পুরুষতন্ত্রের বলপ্রয়োগ সংস্থা। এই বলপ্রয়োগ সংস্থার প্রভাবে আমাদের শিক্ষার দ্বারগুলো বারবার রুদ্ধ করে রাখা হয়েছে। ইতিহাস বলছে 16 শতাব্দী থেকে আধুনিক যুগ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন এলো বণিকের মানদণ্ড হাতে নিয়ে। সঙ্গে এলো মিশনারি শিক্ষিকার দল। তারা বিভিন্ন বিদ্যালয় স্থাপন করতে শুরু করলো। সেই সঙ্গে অন্তঃপুর শিক্ষারও প্রচলন করতে শুরু করলো। অনেকগুলি বিদ্যালয় স্থাপিত হয়েছিল। 1770 সালে 60 সালে হেজেস প্রতিষ্ঠিত যে মেয়েদের স্কুল, সেটাই হয়তো ভারতবর্ষের প্রথম মেয়েদের স্কুল। 1799 সালে মার্শম্যান, রেভারেন্ড মার্শম্যান এলেন, স্ত্রী হ্যানা মার্শম্যান সহ। তাঁরা 1807 সালে মহিলাদের বিদ্যালয় স্থাপন করলেন এবং সেটা খ্রিস্টান মহিলাদের জন্য, বাঙালি খ্রিস্টান মহিলাদের জন্য, উদ্ধৃতি চিহ্নের ভেতরে। এই উদ্ধৃতি চিহ্ন বারবার আসবে মহিলাদের পরিচিতিকে কিভাবে খণ্ডিত করা হয়েছে। তারপরে 1820 সালে, আমি বিচ্ছিন্নভাবে কয়েকটি উল্লেখযোগ্য নাম বলবো। 1820 সালে শ্রীরামপুরে গেরি সাহেব প্রতিষ্ঠা করলেন একটি বিদ্যালয়। 1886 সালে প্রতিষ্ঠিত হলো প্রথম মহিলা শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্র। মাদ্রাজে প্রথম মেয়েদের স্কুল 1821, বম্বেতে 1824, পশ্চিমবঙ্গে 1770। এরপরে এলো মিকলেস মিউনিট। বণিকের মানদণ্ড তখন রাজদণ্ড হয়ে গেছে। সেই রাষ্ট্র শাসন করার জন্যে একটু ইংরেজি বলিয়ে কলিয়ে মানুষের দরকার। কাজেই তার মিউনিট সেই ব্যবস্থা করল। তারই ভাষায় তিনি তৈরি করতে চাইলেন এ ক্লাস হুইল বি ইন্ডিয়ান ইন ব্লাড বাট ব্রিটিশ ইন কালচার, রাজকার্য পরিচালনার জন্য।
পাশ্চাত্যের শিক্ষাকে প্রাচ্যে আনার জন্যে, এবং সেটা একেবারে নিম্ন স্তর থেকে নয়, মধ্য এবং উচ্চবিত্ত জায়গা থেকে শুরু হলো সেটা। বঙ্কিমচন্দ্র যাকে পরবর্তীকালে বলেছিলেন অভিষেচনবাদ, রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন বিচ্ছেদের ছুরি, মিশনারি বা এই সরকারি তরফের উদ্যোগগুলোর পাশাপাশি যাদের নাম আমার উল্লেখ করতেই হবে, আমাদের নারী আন্দোলনের পুরোধা কয়েকজন কল্যাণকামী পুরুষ, তারা না হলে আজ আমরা এখানে থাকতাম না। কি প্রতিকূল পরিবেশে তারা সেই হালটা ধরেছিলেন, রথের রশিটা ধরেছিলেন। এবং তার মধ্যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, রানা দে, তারপরে দাদা সাহেব নওরোজি, অনেক অনেক অনেক, সব নাম এক্ষুনি বলছি না, পরবর্তী পর্যায়ে হয়তো কিছু কিছু নাম আসবে। তারা এই নারী মুক্তির জন্যে জীবনপাত করেছেন, অনেক সময় আহত হয়েছেন। তবু আমরা দেখছি 1847 সালে আমাদের প্যারীনাথ সরকার, প্যারীমোহন সরকার, কালীকৃষ্ণ মিত্র, নবীনচন্দ্র মিত্র, তারা একটা বিদ্যালয় স্থাপন করলেন। সেই বিদ্যালয় ভদ্রলোকের মেয়েদের জন্য, উদ্ধৃতি, ভদ্রলোকের মেয়েদের জন্য। 1849 মিথুন স্কুল, নারী আন্দোলনের বাতিঘর। 1849 সেখানে দ্বারিকানাথ মুখোপাধ্যায় তার একটা জমি দিলেন মির্জাপুরে, এবং আরো অনেকের সহযোগিতায় এটা বিদ্যালয়টা স্থাপন হলো। ঠিক সময়ে বালিগঞ্জ, ওল্ড বালিগঞ্জ রোডে এই দ্বারিকানাথ প্রতিষ্ঠা করলেন আরেকটি বিদ্যালয় হিন্দু বালিকাদের জন্য। বেথুন স্কুল স্থাপন হলো, লেখা হলো অভিজাত ব্রাহ্ম মহিলাদের, ব্রাহ্ম ঘরের মেয়েদের জন্য, যদিও তার নামটা হলো হিন্দু স্কুল। আমরা এই বেথুন স্কুলে আমি আবার পরে আসবো, এখানে আমি একটা পুনশ্চ চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে এই যে স্কুল হলো, খ্রিস্টান মহিলাদের স্কুল, বাঙালি হিন্দু মহিলাদের স্কুল, ব্রাহ্ম মহিলাদের স্কুল, ভদ্রলোকের স্কুল, অভিজাত শ্রেণীর স্কুল, তাহলে মুসলিম মেয়েরা কোথায়? মুসলিমের যে স্কুল আমরা প্রথম পেলাম, স্কুল না, 1823-24 সালে এন্টাল স্কুলে প্রথম গুটি কয়েক মুসলমান মেয়ের নাম আমরা পেয়েছি। 1873 সালে কুমিল্লাতে ফৈজুন্নেসা চৌধুরী, তিনি কুমিল্লাতে স্থাপন করলেন ফৈজুন্নেসা বিদ্যালয়। 1886 সাল থেকে অনেক মুসলিম বিদ্যালয় স্থাপিত হতে আরম্ভ করল। 1911-তে বেগম রোকেয়ার সাগওয়াত মেমোরিয়াল স্কুল, নারী আন্দোলনের প্রসূতি ঘর, এই আরেক বাতিঘর। 1935-এ উর্দুসপাচ, তিনি জোর দিলেন সংখ্যা বৃদ্ধির জন্য। তো সংখ্যা বৃদ্ধি তো হতে থাকলো। 1882 একটা যে নথিতে আমরা পাই, তখন প্রাথমিক স্কুলের সংখ্যা 2600, মাধ্যমিক স্কুলের সংখ্যা 81, শিক্ষক প্রশিক্ষণ 35, এবং একটি মাত্র মহাবিদ্যালয়, সেটি হচ্ছে বেথুন মহাবিদ্যালয়। আমি আবার সেই বেথুন স্কুলে এলাম ওই পুনশ্চ জায়গা উন্মোচন করে। মদনমোহন তর্কালঙ্কারের দুটি মেয়ে, ভুবনমালা এবং কুন্দমালা, দেবেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে সৌদামিনী, সৌদামিনী একটু পরে এসেছিলেন, এরকম
ওই ব্রাহ্ম ঘরের 21টি মেয়ে নিয়ে বিদ্যালয় আরম্ভ হলো। কিন্তু 21টি মেয়ে থাকলো না, 7টিতে নেমে এলো। কারণ পথ তো সুগম ছিল না। এই স্কুল স্থাপন নিয়ে কম কটূক্তি, কম হেনস্থা হ্যাঁটা হয়নি তো। পত্রপত্রিকায় লেখা হচ্ছিল নানাভাবে। ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখেছিলেন, এবার সব মেয়েরা এবি শিখে বিবি সেজে বিলেতি বোর কবেই কবে। এইভাবে নানা প্রতিকূলতার মধ্যে স্কুলটি চলতে লাগলো। স্কুলটিতে 5 জন শিক্ষিকা, 1 জন প্রধান শিক্ষিকা, 2 জন সহ শিক্ষিকা, 2 জন পণ্ডিত আর 1 জন শিক্ষিকা। এই শিক্ষাগত যোগ্যতার একটা খুব মজার আছে। শিক্ষার্কে কি কি গুণাবলী থাকতে হবে? প্রথম, তিনি মহিলা হতে হবে। দ্বিতীয়, তিনি হিন্দু হতে হবে। তৃতীয়, তিনি উচ্চশিক্ষিত হতে হবে। চতুর্থ, অভিভাবকের সম্মতি থাকতে হবে। অত গুণ থাকলেও তো অভিভাবকরা দেবেন না তো, মেয়েরা বাইরে যাবে চাকরি করতে। কিন্তু চলল। এবং একটা ঢাকা গাড়িতে করে মেয়েরা স্কুলে যেত। সেই ঢাকা গাড়িতে একটা শ্লোক লেখা ছিল, কঠোপনিষদের শ্লোক, কন্যাপেব্বং পালনিয়া শিক্ষণীয়াতি যত্নতঃ, লেখা ছিল এই ঢাকা গাড়ির মধ্যে। এই ঢাকা গাড়িটা তো ঘুরে বেড়াতো সারা শহরময়, এখান থেকে ওখান থেকে বালিকা সংগ্রহ করত। তো শহরে যে ঘুরতো, এই যে বাক্যটা শেখানো হলো, কেউ কি গ্রহণ করলেন? মেয়েরা তো সেখানেই অবরুদ্ধ অবস্থায়। তখনও তো এসব স্কুলে দেওয়া হলো না মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে 70-এর দশকে এসে ওই যে ওল্ড বালিগঞ্জ রোডে যে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের একটা বাঙালি হিন্দু মহিলা স্কুল ছিল, সেই স্কুলটাকে বেথুনের সঙ্গে সংযুক্তিকরণ হয়ে গেল। এই সংযুক্তিকরণের পেছনে 2 জন ছিলেন, একজন দ্বারিকানাথ গাঙ্গুলি, একজন মনমোহন ঘোষ। দ্বারিকানাথ গাঙ্গুলি ওই স্কুলের শিক্ষক ছিলেন এবং মনমোহন ঘোষ তিনি একজন আইনজীবী ছিলেন। সঙ্গে বিদ্যাসাগর মশাই তো ছিলেনই। এই স্কুল সংযুক্তিকরণ হলো। ওই স্কুলটা কিন্তু ছিল ইংরেজি প্রথম আবাসিক স্কুল এবং ওই স্কুলে লালিত হচ্ছিল একটি অগ্নিস্ফুলঙ্গ, নাম তার কাদম্বিনী বসু, দ্বারকানাথ মুখোপাধ্যায়ের ছাত্রী, গঙ্গোপাধ্যায়ের ছাত্রী। সংযুক্তিকরণ হলো। এই বেথুন কলেজ থেকে প্রথম এই স্কুল থেকে পাশ করলেন কাদম্বিনী বসু এবং তারই জন্যে, তারই উৎসাহে এবং পৃষ্ঠবল অবশ্যই দ্বারিকানাথ গাঙ্গুলি ও মনমোহন ঘোষ এবং বিদ্যাসাগর। এই বেথুনটা স্কুলে কলেজে উন্নীত হলো এবং সেই কলেজ থেকে বেরুলো উপমহাদেশের প্রথম স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি। সেই বছরেই 1882 সাল, সেই বছরে প্রাইভেট পরীক্ষা দিয়ে চন্দ্রমুখী বসু, একসঙ্গে 2 জন মহিলা স্নাতক ভারতবর্ষের মধ্যে, উপমহাদেশের মধ্যে। চন্দ্রমুখী বসু তারপরে ইংরেজিতে নিয়ে তিনি স্নাতকোত্তর পাশ করলেন, ভারতবর্ষের প্রথম। তিনি হয়েছিলেন বেথুন কলেজের অধ্যক্ষা, প্রথম ভারতবর্ষের একজন মহিলা অধ্যক্ষা। বিদ্যাসাগর সেই সময় তাকে শেক্সপিয়ার রচনাবলীর কয়েকটি খণ্ড উপহার দিয়েছিলেন। বেথুন কলেজের লাইব্রেরিতে সেই বইয়ের একখানি খণ্ড এখনো আছে। কাদম্বিনী বসু চলে গেলেন ডাক্তারি পড়তে।
লায়ন্স ডেল, বলবো না করেও মুখ ফসকে বেরিয়েই গেল শব্দটা। কি অসম যুদ্ধ করেছিল সেই 20 বছরের মেয়েটা। পুরুষতন্ত্র এত নিষ্ঠুর, এত প্রতিহিংসা পরায়ণ, এত ঈর্ষা পরায়ণ, একটি মেয়েকে তার বাক রুদ্ধ করার জন্য কি সাংঘাতিক প্রয়াস। ঠিক সেই সময়টাতে কাদম্বিনী বসু বিয়ে করলেন দ্বারকানাথ মুখোপাধ্যায়কে। হ্যাঁ, বিয়ে করলেন। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় ওই তাঁর শিক্ষক, তিনি বিপত্নিক। তার থেকে 21 বছরের বড়, দুটি সন্তান আছে। বড় মেয়েটি কাদম্বিনীর সমান। সবার আপত্তি, বাড়ির আপত্তি, এমনকি দ্বারকানাথ গাঙ্গুলিও খুব দ্বিধাগ্রস্ত। তবু মেয়েটি বিয়েটা করলো, এবং করলো বলেই এই সমগ্র যুদ্ধের মধ্যে তার মাথার উপর একটা ছাতা ছিল। দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের একটা পত্রিকা ছিল অবলা বান্ধব। প্রকৃতপক্ষেই তিনি অবলা বান্ধব ছিলেন, এবং এই কাদম্বিনীর যে কি যুদ্ধ, কি যে সংগ্রাম। থিওরি পরীক্ষায় হাইয়েস্ট মার্ক, প্র্যাকটিক্যালে 1 মার্ক কেটে দিলেন, 1 মার্কের জন্য ফেল। অধ্যক্ষ, ব্রিটিশ অধ্যক্ষ ডক্টর কসের খাতায় সর্বোচ্চ নম্বর, তাকে অন্য ডাক্তার, নাম বলতে দ্বিধা নেই, রাজচন্দ্র 1 নম্বরের জন্য ফেল করিয়ে দিলেন। কাদম্বিনী দেবী গাঙ্গুলি তার চাইলেন সেটার জন্য রিএক্সামিনেশন, পুনর্পরীক্ষা। কস চাইলেন, কিন্তু করতে দেওয়া হলো না। অগত্যা থাকে MBBS ডিগ্রিটা দেওয়া হলো না। কিন্তু ডক্টর কস তার বিশেষ ক্ষমতা বলে তাকে একটা সার্টিফিকেট অফ প্র্যাকটিস দিলেন। সেই সার্টিফিকেট অফ প্র্যাকটিসটা হাতে তুলে দিলেন লেডি ডারউইন অনুষ্ঠান করে। তিনি লেডি ডারউইন কলেজে, হাসপাতালে, মেয়েদের হাসপাতাল, তাকে চাকরি দেওয়া হলো। সেই চাকরি করতে গিয়ে দেখা গেল তাকে তো ডাক্তারি করতে দেওয়া হচ্ছে না, তাকে ফার্মেসিতে পাঠানো হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশনের মিক্সচার তৈরি করে দেওয়ার জন্য। তাকে পাঠানো হচ্ছে নার্সের কাজ করার জন্য। কাদম্বিনী গাঙ্গুলি তখন 8 সন্তানের জননী। তিনি চলে গেলেন বিদেশে। 3 মাসে 3টি ডাক্তারি ডিগ্রি তিনি অর্জন করে, ধারণ করে, বহন করে নিয়ে এলেন। শুরু করলেন প্রাইভেট প্র্যাকটিস। একটা ফিটন গাড়ি চড়ে সারা শহরময় তিনি চড়ে বেড়াতেন, ছুটে বেড়াতেন। এই চড়ে বেড়াতেন কথাটাতে তাঁর খুব আপত্তি ছিল। এই নিয়ে বঙ্গবাসী পত্রিকার বিরুদ্ধে তার একটা মামলা হয়, এবং বঙ্গবাসী পত্রিকার সম্পাদকের জেল এবং জরিমানা হয়েছিল। আমেরিকার ওই ইতিহাসবিদ ডেভিড কফ লিখছেন, কাদম্বিনী গাঙ্গুলি সেই সময়ে ছিলেন প্রথম এবং সবচাইতে সফল এবং সাহসী নারী। শুধু তাই নয়, কংগ্রেস অধিবেশনে যোগ দিয়েছেন, সেখানে তিনি বক্তৃতা দিয়েছেন, ভারতবর্ষের প্রথম মহিলা বক্তা। কাদম্বিনী তখন একা ছিলেন। 1921-22 আমি একটা সমীক্ষা দেখলাম, সেখানে তখন মেডিকেল কলেজের ছাত্রী সংখ্যা 197, মেডিকেল স্কুলে 350, সেও 100 বছর আগে। আজ 100 বছর আগে সেই বৃদ্ধি কোথায় গেছে সেই হিসেব আমার কাছে নেই। কাদম্বিনীর কথা বলতে বলতে, আমার মেয়েদের যুদ্ধের কথা বলতে বলতে আমার মনে হচ্ছে
কর্নেলিয়া সুরাবজির কথা। তিনি ভারতবর্ষে প্রথম আইনজীবী মহিলা, বম্বে বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক, ভারতবর্ষ ব্রিটেনে প্রথম ওকালতি করা মেয়ে, নাগরিকত্ব আইনে বিশেষজ্ঞ। 1895 সালে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে LLB, 1895 সালে এলাহাবাদ বিদ্যালয় থেকে আবার একটা আইনের ডিগ্রি। হলে হবে কি, তাকে ওকালতি করতে দেওয়া হলো না তো, কারণ ওকালতি করতে গেলে একটা শপথ নিতে হয়, আই অ্যাজ এ পার্সন। সোহরাবজি আবার পার্সন নাকি? তিনি তো মহিলা, মহিলারা আবার পার্সন হয় নাকি? সেই দ্রৌপদীর প্রশ্ন। আমি ব্যক্তি না বস্তু? হলো না। এই কাদম্বিনী বলুন বা কর্নেলিয়া সুরাবজি করে ছেড়ে দেওয়ার পাত্রী নয় তো, মামলা করলেন। সেই মামলা চলল 25 বছর। 1923 সালে মেয়েরা অধিকার পেল, আইনি অধিকার পেল আইনজীবী হিসাবে। কিন্তু সেই জন্যে সহজ জবাবে নয়, শুধু নথি তৈরি করার ব্যাপারে। আমরা পেয়েছি আমাদের প্রথম ইঞ্জিনিয়ার, সেও বাঙালি মহিলা, ভারতবর্ষের ইলা মজুমদারকে। তার সংগ্রাম অতটা ছিল না, যদিও 1847 সালে স্বাধীনতার সঙ্গে সঙ্গে তিনি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকেছিলেন। 1851 সালে তিনি বেরিয়েছেন, গ্লাসগো থেকে ডিস্ট্রিক্ট এসেছেন। তার টুপিতে তো অসংখ্য অসংখ্য পালক। তিনি কলকাতা পলিটেকনিক কলেজের প্রতিষ্ঠাতা, ঢাকার পলিটেকনিক কলেজের প্রতিষ্ঠাতা, অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কাজ করেছেন দক্ষতার সঙ্গে। আমি কিরণ বেদির কথাটা একটু বলি। ভারতের প্রথম মহিলা IPS। আর অতি সম্প্রতি আরেকজন IPS হলেন ইউপি থেকেই, এক রিক্সা টানা বাবার মেয়ে। IPS হওয়ার পরে মেয়েটি তার শীর্ণ দীর্ণ দারিদ্র্যকৃষ্ট বাবাকে রিক্সাতে বসিয়ে সেই রিক্সা টেনেছিল। আমার মনে হয়েছিল তার শিক্ষার বৃত্তটা এখানে সম্পন্ন হলো। আমি বিদ্যাচর্চার কথাই বলছিলাম শিক্ষা নাম দিয়ে, এটাই শিক্ষা। আমি যদি প্রথমার নাম বলতে যাই তাহলে সেটা শেষ হবে না। আমি বরঞ্চ এটা ছেড়ে আমি শুধু কি প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়া মেয়েদের কথাই বলবো। আমি বলবো না সেই অন্দরমহলে অন্তঃপুরের মেয়েদের কথা, যারা আমাদের মনের ভেতরে প্রদীপটা জ্বেলে দিয়েছিল। আমি বলবো না বামাবোধিনী, তত্ত্ববোধিনী, হিতকর সভা, তারপরে সংবাদ প্রভাকরের কথা। সেগুলিকে আশ্রয় করে যে মেয়েদের আত্মমুক্তি ঘটেছিল। আমি একজনের কথা উদাহরণ করি, যে মেয়েটি আমাদের জন্য প্রথম কবিতা লিখেছিল। ঈশ্বরগুপ্তের একটা কবিতা আমি উল্লেখ করেছিলাম, কিন্তু ঈশ্বরগুপ্ত যে মেয়েদের জন্যে তার পত্রিকার পাতাটা কিভাবে খুলে দিয়েছিলেন, তাঁদেরই আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে উঠেছিল বাঙালি মেয়েদের প্রথম কলম, প্রথম প্রতিশ্রুতি। সেই ইয়েতে আমি একটি মেয়ের কাছে, নবমবর্ষীয় একটি কন্যা, নববর্ষীয় কন্যা, সে কবিতা লিখছে শোনা গেল। সেই সংবাদ প্রভাকরে লেখা হলো যে একটি নববর্ষীয় কন্যা, উদ্ধৃতির মধ্যে কুলীন কায়স্থ ঘরের কন্যা। মেয়েদের তো এই পরিচিতি। সে কবিতা লিখছে, সে কোনোদিন কোনো শিক্ষা করেন নাই, কাহারও উপদেশ পায় নাই, তিনি লিখছেন। তো হবে নাকি, পরীক্ষা দিতে হবে? 9 বছর মেয়ে কবিতা লিখছে বললেই হলো? রবীন্দ্রনাথকেও তো পরীক্ষা দিতে হয়েছিল। মাস্টারমশাই লিখে দিয়েছিলেন, রবি করে জ্বালাতো নাছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই, ওই মেয়েটির কাছে গেল।
মেয়েটি প্রথম কবিতাটা লিখল, সেটা আমি এখন বলছি না। তারা ফিরে গেলেন খুশি হয়ে। কিন্তু মেয়ে তো, সীতাদের তো দুবার অগ্নি পরীক্ষা দিতে হয়। তারপরে আবার এলেন আরেক দল। সেই সময়ে মেয়েটি যে কবিতাটা লিখেছিল, 9 বছরের মেয়ে, সে লিখছে, লেখাপড়া করে যে এই প্রফুল্ল হৃদয়, না শিখিলে লেখাপড়া অন্ধ হয়ে রয়। বিদ্যা না শিখিলে বামা পশুর সমান, অবলা বলিয়া লোকে নাহি রাখে মান। মেয়ে বিনা পুরুষ তো হয় না কখন, তবে কেন মেয়েদের না করে যতন। মেয়ে বলে পুরুষেরা করয়ে হেলন, ভেতরের গুণ তার না করে গ্রহণ। লেখাপড়া না শিখে এ দেশের মেয়ে, কোন অংশে ছোট তারা পুরুষের চেয়ে। লিখছে একটা 9 বছরের মেয়ে। কি নেই তাতে? নারীর অবহেলার করা আছে, নারী শিক্ষার করা আছে, নারী সাম্যের কথা আছে, নারী সমানাধিকার করার কথা আছে। এই প্রথম লেখার 10 বছরের মধ্যে 5টি উপন্যাস এবং 10টি রচনা ছাপা হলো। 15 থেকে 20 বছরের মধ্যে 40 জন কবির নাম চলে এলো। তার মধ্যে আছেন স্বর্ণকুমারী দেবী, কামিনী রায়, গিরীন্দ্রবালা দাসী, প্রিয়ম্বদা দেবী, মানকুমারী বসু, সরোজিনী নাইডু, বনস্পতির মিছিল। কার নাম ছেড়ে কাকে বলবো? 60-এর দশকটা তো সংখ্যা চতুর্গুণ বৃদ্ধি পেয়ে গেল। 60-এর দশকে বাঙালির মেয়েদের শিক্ষারম্ভ তো হয়েছিল পুরুষের শিক্ষারম্ভের 100 বছর পরে। 60-এর দশকে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী প্রথম উপন্যাস, বাংলা উপন্যাস, আমি রাজমোহন ওয়াইফটা ধরছি না। 1866 খ্রিস্টাব্দে কপালকুণ্ডলা, আর 1868 খ্রিস্টাব্দে বেরোলো মনোরমা দেবীর মনোত্তমা উপন্যাস। 70-এর দশক আরো সজীব। আমরা সৌদামিনী দেবীকে দেখেছি বেতন স্কুলে যেতে, স্বল্পকালীন হলেও। স্বর্ণকুমারী যাননি। স্বর্ণকুমারী পুরোপুরি গৃহশিক্ষিতা নারী। 1876-এ বেরোলো তার দ্বীপ নির্মাণ উপন্যাস, নামে নয়, কোনো এক অভিজাত বাড়ির মেয়ের লেখা। স্বর্ণকুমারী খুশি হয়ে মেজদাদা সত্যেন্দ্রনাথকে দেখালেন। সত্যেন্দ্রনাথ বললেন, জ্যোতি লিখে দিয়েছে? তো সেই লীলাবতীরা থাকে, লীলাবতীদের কেউ বিশ্বাস করে না তো। আমি কোন কালের জানি না, আমার সময় পেরিয়ে যাচ্ছে। একটা কথা বলি, সে 50 বছর আগে শিলচর রেডিও স্টেশন স্থাপন হয়েছে। আমার প্রথম অনুষ্ঠান নিবেদিতা, তারপরের অনুষ্ঠান খনা। অনুষ্ঠানের পরে আমাকে একজন অধ্যাপক বলেছিলেন সেটা আমার অধ্যাপক স্বামীর লিখে দেওয়া কিনা। তো সেই বলছি, লীলাবতীরা থাকে, লীলাবতীদের কেউ বিশ্বাস করে না। 1876-এই কিন্তু রাসসুন্দরী দেবীর প্রথম আত্মজীবনী, বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী। রান্নাঘর তার পাঠশালা, তার রান্নাঘরের তাক তার গ্রন্থাগার, তার পড়ার উদ্দেশ্য হচ্ছে পুঁথি পড়া। সেই থেকে আমি দ্রুত চলে আসি বেবি হালদারে। তার পাঠভবন পিতৃতুল্য মনিবের ঘর। কিন্তু প্রতিটি আত্মজীবনীতেই মেয়েদের নানাবিধ রূপে রূপে যে কত রূপান্তরে নানাবিধ কষ্ট যন্ত্রণা সেটা বেরিয়ে এসেছে। আমি একটা কথা বলি, এই যে রাসসুন্দরীর আত্মজীবনীর ভূমিকাটা লিখে দিয়েছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন প্রতিটি লাইন নিম্নরেখযোগ্য। 1889-এ কুসুম কুমারী দাসীর উপন্যাস স্নেহলতা, বিদ্যাসাগর বলেছিলেন সমাজের দলিল, যেমন রাসসুন্দরীর কথা বলা হয়েছিল, এবং বলেছিলেন দেশ স্বাধীন হলে এর 25টি সংস্করণ বেরোতো। ঠিক তেমনি ভাবে 1889 আমরা স্বর্ণকুমারী দেবীর, তিনি অনেক বিষয়ে প্রথমা, অনেক বিষয়ে প্রথমা। 1819, আমি ছেকে বলছি, ঘড়ি চলছে দ্রুত। আমি স্বর্ণকুমারী দেবীর গল্প স্বল্প
1889। রবীন্দ্রনাথ গল্প স্বল্প লিখছেন 1941। শুধু নামে নয়, বিষয়বস্তুতেও এক। আমরা দেখেছি একদম মুদ্রিত রচনা, প্রথম নারীর মুদ্রিত রচনা থেকে 1900 সাল পর্যন্ত যে রচনা, মুদ্রিত রচনা, তার সংখ্যা পুস্তক বেরিয়েছে 297টি। আর প্রকীর্ণ রচনা, যে এই পত্রপত্রিকায় নানা জায়গায় যেগুলো বেরিয়েছে, তার সংখ্যা 2763। 1900 শতকে যখন এলাম, আমি আরো দুটো নাম উচ্চারণ করি। 1903 বেগম রোকেয়া, নবনূর, বেগম রোকেয়ার উত্থান পর্ব। অলঙ্কার না ব্যাজ অফ স্লেভারি বললেন তিনি। সুলতানাস ড্রিম লিখলেন। 1905 আশাপূর্ণা দেবীর জন্ম। সারা শতক জুড়ে তার অজস্র লেখালেখি। এবং যাদের কথা বললাম, এরা সকলেই কিন্তু স্বশিক্ষিতা, গৃহশিক্ষিতা। আমি এবারে চলে আসছি, ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য রেখে আমি চলে আসছি স্বাধীন ভারতে মেয়েদের শিক্ষা। 1900 তো পৌঁছেই গেছি, 1947। মহাত্মা গান্ধী বলেছিলেন, when we teach a man, we teach a man only. When we teach a woman, we teach a nation. সরোজিনী নাইডু বললেন, teach a woman and nation will take care of it. বিবেকানন্দ বললেন, নারীদের শিক্ষা দিয়া ছাড়িয়া দাও, তাহাদের সমস্যা তারাই সমাধান করিবে, তাহাদের সমস্যা সমাধান করিবার তুমি কে? আমরা সরোজিনীর বয়ানে শুনি, কিন্তু ডাব্লিউ ওয়ালেসের বয়ান, দ্য হ্যান্ডস উইচ রক দ্য ক্র্যাডল রুল দ্য কিংডম। অতএব একদম প্রথম অবস্থাতেই আমাদের যে সংবিধান হলো, তার 45 নম্বর ধারায় বলা হলো 6 থেকে 14 বছরের বালক বালিকাদের জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা। সম্পূর্ণতা পায়নি, কিন্তু এই তো আমরা প্রথম দেখলাম মেয়েদের জাত বিচার নেই, সাম্য, পুরুষের সঙ্গে মেয়েদের, বালকের সঙ্গে বালিকাদের সাম্য, অভিজাত অনভিজাত নেই, ভদ্রলোক অভদ্রলোক নেই, হিন্দু খ্রিস্টান মুসলমান নেই, সকল বালিকাদের জন্য শিক্ষা। তারপরে রাধাকৃষ্ণন কমিশন, আমরা প্রথমত এক একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, রাজীব গান্ধীর 80 দশকে, গত শতাব্দীর 80 দশকে নিউ এডুকেশন পলিসির থেকে এই 2020 সালের মোদী সরকারের নিউ এডুকেশন পলিসি, সর্বত্র নারী শিক্ষার দিকে যোগ দেওয়া হয়েছে, সর্বশিক্ষার দিকে যোগ দেওয়া হয়েছে। আমরা দেখেছি উন্নতি হয়নি, সেটা আমরা একবারও বলবো না। আমরা দেখেছি 12-13 সমীক্ষাতে প্রাথমিক স্কুলে ছেলেদের সংখ্যা থেকে মেয়েদের সংখ্যা ছিল 1 লক্ষ বেশি। আমরা তো প্রায়শই দেখেছি এক একটা প্রবেশিকা পরীক্ষার ফলে 10 জনে 7 জন মেয়ে, কখনো বা 10 জনে 9 জন মেয়ে দেখেছি তো। কিন্তু একথাও দেখেছি নানা ক্ষেত্রে নানাভাবে পর্বতের চূড়া থেকে, আকাশ থেকে, পাতাল থেকে নারীদের জয় জয়কার। আমরা দেখেছি গ্রামাঞ্চলের শিক্ষা, সেখানে 9 বছরের পরে মেয়েদের সহশিক্ষায় যেতে দেওয়া হয় না। এই 9 বছর হলেই অধিকাংশ বাড়ির কাজে দিয়ে দেওয়া হয়, শ্রম আইন লঙ্ঘন করে। পরিস্থিতি পরিকাঠামো তৈরি হতে হবে তো। আমাদের মৈত্রী সংঘের কথা বলেছিলেন তপদীবাবু, মৈত্রী সংঘ থেকে আমরা একটা স্কুল খুলেছিলাম, এমনি সব বনফুল মেয়েদের জন্য, মেয়ে ছেলে 25 জন নিয়ে শুরু করেছি, কিন্তু আমরা পাঠশালা স্কুল পর্যন্ত নিতে পেরেছি 5 জনকে, 3 জন ছেলে 2 জন মেয়ে। 3 জন ছেলে ক্লাস 8 পর্যন্ত পড়েছিল, তারপরে চলে গেছে। উদরান্নের ব্যবস্থা তো আগেই, শিশুশ্রম বললে তো হবে না। আর 2টি মেয়ে, একজন অবশ্য তার যে বাড়িতে থাকতো তার মহানুভবতায় বিএ পাশ করে, টেট পাশ করে এখন শিক্ষিকা। আরেকটি মেয়েকে আমাদের যে কি কষ্ট করে পড়াতে হয়েছে, যায় না স্কুলে, বাড়িতে গিয়ে ডেকে আনা, টেনে আনা করে করে সে হায়ার সেকেন্ডারি পাশ করেছে।
তো এই যে উন্নতিগুলো হলো হলো ঠিক, সেই সঙ্গে কলকল্লোলে বাজে এক ধ্বনি, বেটি বাঁচাও বেটি পড়াও। তার মানে বেটি পড়াওটা সর্বত্রগামী হয়নি এখনো। আমি প্রায় মোহনায় দাঁড়িয়ে গেছি। এই মোহনায় আমি যখন তরি বেয়ে বেয়ে আসছিলাম, এটা সত্যি কথা, এটা তো পূর্ণাঙ্গ ইতিহাস হতে পারে না এত স্বল্প সময়ে। আমি শুধু ছোটখাটো ফুলগুলো তুলে এনেছিলাম, মাঝে মাঝে দু একটা বটবৃক্ষে নোঙর বেঁধেছিলাম এই যুদ্ধটা বলার জন্যে। আজকে তো একজন পূর্বসূরীকে প্রণাম জানানোর অনুষ্ঠান, সেই আমাদের আদিমাতৃকাকে প্রণাম জানাবার জন্যে আমি কয়েকজনের কথা একটু বিস্তারিতভাবে বলেছি। আমি কয়েকটি স্কুলের কথা বিস্তারিতভাবে বলেছি। তাহলে অনেক তো হলো, অনেক স্কুল হলো, বিশ্ববিদ্যালয় হলো, বিদ্যালয় হলো, মহাবিদ্যালয় হলো। এখন তো দলে দলে, বর্ষে বর্ষে দলে দলে ছাত্রীর সংখ্যা বাড়ছে। এবেলা তো বলার কোনো দ্বিধা রাখে না। কাদম্বিনী গাঙ্গুলি কিংবা কর্নেলিয়াস সোরাবজির সেই যুদ্ধ এখন আর নেই, অবশ্যই নেই। কিন্তু যুদ্ধ কি থেমে গেছে? আমাদের সংগ্রাম কি নেই? সে যদি প্রশ্ন করি, আমাদের গেছে যেদিন, সে কি একেবারেই গেছে? উত্তরটা এখনো আসবে না, যায়নি। রাতে সব তারাই আছে দিনের আলোর গভীরে। কিরণ বেদির কথা বলছিলাম, প্রথম আইপিএস অফিসার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইলিগেল পার্কিং এর গাড়িগুলো ধরতে। তিনি ক্রেন দিয়ে সব গাড়িগুলো তুলে নিতেন। তার নাম হয়ে গেল ক্রেন বেদি। এবং বেদি এমন, সেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও রেহাই নেই, তার গাড়িটিও তুলে রেখেছেন। তো সেই মহিলার এই অপরাধ যাবে কোথায়? এত সৎ, এত দক্ষ, এত ক্ষমতাময়ী একটি মেয়েকে ছুটতে হলো হয় মিজোরাম, নয় তিহার জেলে। এবং শেষ পর্যন্ত যুদ্ধ পারলেন না বজায় রাখতে, স্বেচ্ছা অবসর নিলেন। তার একটা পদোন্নতিতে তাকে সেটা দেওয়া হয়নি বলে। পদ্মা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের প্রথম মহিলা চিফ এয়ার মার্শাল, প্রণাম জানাই তাকে। সেই সঙ্গে এ কথাও মনে রাখি যে 5 জন সেই সমসময়ই প্রায় বা তারপরে 5 জন এয়ারফোর্সের মহিলারা তারা আন্দোলনে নেমেছেন। তাদের প্লেন চালাতে দেওয়া হয় না, পরিবহন প্লেন চালাতে দেওয়া হয়, যুদ্ধ বিমান নয়। কাঞ্চন চৌধুরী, প্রথম পুলিশ মহানির্দেশিকা, গর্ব করি। কিন্তু তার পরেই একটা সময়ে দেখেছি সেনা ছাউনিতে সুনিতার আত্মহনন, পুরুষ সহকর্মীদের হেনস্থা অপমানের জন্য। এমনকি এই আত্মহননের পরেও তাদের যিনি সবচাইতে বড় অফিসার, তিনি এমন কটূক্তি মন্তব্য করেছিলেন যে এসব প্রফেশনে মেয়েরা আসে কেন। পরে অবশ্য তার ক্ষমা চাইতে হয়েছিল। দুর্বা ব্যানার্জিকে, প্রথম মহিলা পাইলট, তাকে প্রথম দিকে প্লেন চালাতেই দেওয়া হয়নি। তাকে শুধু রানওয়ে থেকে, হ্যাঙ্গার থেকে রানওয়েতে বিমান আনা হয়েছিল। পরবর্তীকালে ছোট বিমান, বড় বিমান চালাতে দেওয়া হয়নি। আর একদম সম্প্রতিকালে দময়ন্তী সেন কিংবা ভারতী ঘোষকে আমরা কি ভুলতে পারি না। খরার জীবিকাটা এখনো আছে। যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে। এই যুদ্ধ চলবে। এখন অনেকটাই জয় করা হয়েছে, বাকি যে সামান্যটুকু আছে আমরা অবশ্যই সেই যুদ্ধে আমরা জয়ী হব। একদম বদ্বীপে দাঁড়িয়ে আমি উচ্চারণ করছি, জয় আমাদের হবেই। শুধু হাল ছেড়ো না বন্ধু আমার, কণ্ঠ ছাড়ো জোরে। আজকে আমি সত্যি শুধু বিদ্যা চর্চা নিয়েই কথা বলে গেলাম, শিক্ষা নিয়ে কথা হলো না। এই বিদ্যা চর্চার ইতিবৃত্তটা আমাদের জানা না হলে, আমাদের এই পূর্ব নারীদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপনটুকু না হলে, আমাদের
এই সময়টা আমাদের হয়তো এক সময় নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। আজকে আমি সুযোগ পেয়েছি, তপোদীপবাবু আমার নামটা প্রস্তাব করে আমাকে যে সম্মান দিয়েছেন, আমাকে যে সম্মানিত করেছেন, আমি জানি না তার প্রত্যাশার সম্মান আমি রাখতে পেরেছি কিনা, কিন্তু আমি এটুকুনি কথা হলফ করে বলতে পারি, প্রতিটি বর্ণে, প্রতিটি অক্ষরে, প্রতিটি বাক্যে, প্রতিটি বয়ানের কোষে কোষে আমি অরুণা ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়েছি, তাকে স্মরণ করেছি। আমার উত্তরসূরির প্রতি এই আমার শ্রদ্ধা নিবেদন। ধন্যবাদ, নমস্কার। কি আপনি একেবারে শেষ দিকে যেটা বললেন, আমি ভেবেছিলাম কিছুই বলবো না, এটা আমার বলার কথাও না, কিন্তু আজকে আমরা সত্যি কি বলে যে আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করতে পারবো না। আমি আপ্লুত, আমি নিজেও অনেক জায়গায় বকবক করি এবং বহু কথাবার্তাও শুনি এই ধরনের ভাষণ, কিন্তু আজকে এমন একটা স্মরণীয় ভাষণ আপনি দিলেন। এবং আমি বলবো যে এই আমাদের অনুরোধে আমার মায়ের জন্মশতবর্ষ স্মারক যে আমরা বক্তৃতা মালা শুরু করলাম আজকে আপনাকে দিয়ে, আজ আপনি বলায় যাকে বলে সচিন তেন্ডুলকারের মতো, সচিন কখনো ট্রিপল সেঞ্চুরি করেনি, কিন্তু আপনি আজ ট্রিপল সেঞ্চুরি করলেন। এই কারণে বললাম কথাটা, কারণ আমার তো ওই কথা বলাই কাজ আপনারই মতো। এবং কথাটা হচ্ছে যে এত পূর্ণাঙ্গ, যাকে ইংরেজিতে বলে টোটাল, এত সামগ্রিকতায় পরিপূর্ণ, এত মননদীপ্ত, এত তথ্য ও প্রজ্ঞার সমাহারপূর্ণ যে বয়ান, মৌখিক বয়ান, আমি নিজেও কম শুনেছি। কিন্তু এর পরের যে অংশটা, এটা অরিন্দ্রজিতের পালা, এবং অরিন্দ্রজিৎ জানে এরপর কাকে কি বলতে হবে। আমরা কিন্তু আমাদের এই স্মারক বক্তৃতায় আপনাকে আবার চাইবো, এই কথাটা জানিয়ে রাখলাম। আমি একটা কথা বলি, সেটা বলা হয়নি আমার। হ্যাঁ বলুন। কথাটা হচ্ছে, অরুণাদিকে তো আমি প্রণাম জানালাম বটেই, কিন্তু তার উত্তরসূরিরা যে আয়োজনটা করেছে, এটাতে আমি সত্যি আপ্লুত। একজন মাকে শতবর্ষে পরিবারের সকলকে মিলে এভাবে শ্রদ্ধা জ্ঞাপন, আমি কি বলবো, আমার ভাষা নেই। অভিনন্দন বললে খুব কম বলা হয়। অরুণাদি নিশ্চয়ই শুনছেন, আমি তো সেটাই বিশ্বাস করি, কারণ প্রথম গানটি হয়েছিল যে তোমার বিশ্ব মাঝে হারায় না তো কিছু, যাহা কিছু সব আছে আছে, হে পূর্ণ তব চরণেরও কাছে, যাহা কিছু সব আছে আছে আছে। আমি বিশ্বাস করি এই আয়োজনে আমাদের অরুণাদি উপস্থিত ছিলেন এবং আমাদের সবাইকে আশীর্বাদ করেছেন। হ্যাঁ, আমিও আপনার এই বিশ্বাসের সহিত, আমি মনে করি মা তো আছেন, মা শারীরিকভাবে অনুপস্থিত আজকে বেশ কিছুদিন, কিন্তু মা সর্বদাই আমাদের সঙ্গে আছেন। কারণ এই শুক্রটু আজ যেখানে পৌঁছেছে, এটা তারই স্বপ্ন বীজ, যেটা তিনি বপন করেছিলেন, তারই খানিকটা ফসল আমরা দেখতে পাচ্ছি। মায়ের আশীর্বাদেই আমি ধরুন অধ্যাপনার স্তরে গিয়ে তারপরে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত হয়েছি, এবং তারই আশীর্বাদে তার জ্যেষ্ঠ পৌত্র, যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী, যেখানে আমার ভাইকে আপনি দেখতে পাচ্ছেন, সে কিছুক্ষণ আগে ছিল, সে ওখানকার বিখ্যাত একটি পৃথিবী বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কম্পিউটার সায়েন্স বিভাগে যোগ দিয়েছে অধ্যাপক হিসেবে। আজকে মা আপাতভাবে দেখছেন না, আমি নিশ্চিতভাবে তিনি তার জ্যেষ্ঠ পৌত্র, তার বড় নাতি, মানে ছেলেদের দিকে যে বড় নাতি, তাকে, তার এই কৃতিত্ব, তারই আশীর্বাদে সম্ভব হয়েছে। যে স্বপ্নবীজ তিনি বপন করেছিলেন
এই জন্য আজকে সে কর্নেল ইউনিভার্সিটির মতো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, এবং এইটাই তো আমার মায়ের উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। এবং তবে আমি যেটা কথাটা আর বাড়াচ্ছি না, কারণ অরিন্দ্রজিতের এবার পালা, আমার পালা ছিল না, কিন্তু আপনার কথার পরে আমি না বলে পারলাম না হ্যাঁ, যে আমিও আজকে একটু আমরা বলি, আপ্লুত। মায়েদের কাজটাই তো এটা, কেবলই স্বপনও করেছি বপন, বপন। ওই স্বপ্ন বপন করাটাই মায়েদের কাজ। সত্যিই তাই, এবং এই জন্যেই তার কথা তো বলে ফুরানো যাবে না। তোমার মোহর তুমি রেখে গেছো সবখানে, এই আমার একটা কবিতার পংক্তি ছিল। তো যাই হোক, এবার অরিন্দ্রজিৎ তোমার পালা, এবং সবশেষে একটা ধন্যবাদ, তুমি জানো সেটা কি করতে হবে। আসলে অসংখ্য মানুষ এখনো অবধি প্রায় আমি দেখতে পাচ্ছি প্রায় 25 জন মতো লাইভ দেখছেন। আচ্ছা, 23 লাইভ অনুষ্ঠান দেখছেন, আমাদের সঙ্গে রয়েছেন, এবং তারা বেশিরভাগই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সমিতা দত্ত মহাশয়ের তার বক্তব্যের, এবং কয়েকজন এমনও আবেদন জানিয়েছেন যে ভারতীয় প্রেক্ষিতে নারীদের ভূমিকা নিয়ে তার বিস্তারিত আলোচনা তারা শুনতে চান। আমার মনে হয় তার একটি প্রারম্ভিক কোথাও প্রেক্ষাপট তিনি আজকে তার যে অরুণা ভট্টাচার্য স্মারক বক্তৃতার প্রথম অধিবেশনে তিনি রেখেছেন, আমরা তাকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। আসলে প্রত্যেকটি মাই তো শুধুমাত্র কোনো নির্দিষ্ট পরিবার বা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে তার যে সম্প্রসারণ সেই গতিবিধি তো রাখেন না, তার ক্ষেত্র কোথাও আমরা লক্ষ্য করি বিস্তৃত পরিসরে। আমার বলার বিষয় হলো যে অরুণা ভট্টাচার্য যে দিন থেকে আমাদের প্রত্যক্ষে তিনি তার অনুপস্থিতি আমাদের ভাবিয়ে তুলেছে, ঠিক সেদিন থেকে তার যে চিন্তন প্রক্রিয়া সেটা কিন্তু আমাদের মধ্যে আলাদাভাবে একটি ভাবনার পরিসর তৈরি করেছে। আমরা আমাদের এই উদ্যোগ থেকে কোথাও শেখা উচিত। আজকে প্রফেসর তপতী ভট্টাচার্য এবং তার পারিবারিক পর্যায় থেকে এই যে উদ্যোগ এটা একটি শিক্ষণীয়। আমি এরপরে আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে রয়েছেন অরুণা ভট্টাচার্যের কনিষ্ঠ পুত্র তপজ্যোতি ভট্টাচার্য। আমরা তার কাছে এবার চলে যাব। তিনি তার মায়ের সম্পর্কে এবং এই যে সামগ্রিক কর্মকাণ্ড সে সম্পর্কে কিছু কথা আমাদের বলবেন। তপজ্যোতি বাবু, আপনি যদি একটু মাইক্রোফোনটা আনমিউট করেন। আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, আনমিউট হয়ে গেছে। আমাকে তো দেখা যাচ্ছে নিশ্চয়ই, আমার কথা শোনা যাচ্ছে? অবশ্যই দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ঠিক আছে। কথা হচ্ছে যে মাকে তো সবাই স্মরণ করেন, মা বাবাকে সবাই স্মরণ করেন, এবং তাদের প্রতিদিন প্রণাম জানান। এটা সবাই করেন, আমরাও করি। তো আমি এই মুহূর্তে, আপনারা জানেনও সেটা, যে সুদূর আমেরিকা যুক্তরাষ্ট্রের সুদূর
নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্ক স্টেট থেকে, নিউ ইয়র্ক সিটি থেকে অল্প দূরে আমি আপনাদের সম্ভাষণ করছি। আজকের এখানে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছে আমার ভাতিজা তাতার, তাকে আমার আদর জানাই। রয়েছেন আমার দাদা, তাকে প্রণাম জানাই। রয়েছেন ডক্টর সুমিত্রা দত্ত, যার এক অসামান্য আলোচনা আমরা এত সময় শুনলাম, তাকে আমার প্রণাম জানাই। অরিন্দ্রজিৎ বাবুকে আমার প্রীতি জানাই, আর প্রিয়ঙ্কাকে জানাই স্নেহ। যখন শুরু হলো অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠান শুরুতেই আবহের মধ্যে যে গানটি দিয়ে শুরু হলো, মার অত্যন্ত প্রিয় গান, এবং আমার বিশ্বাস যে এই গানটি আমরা ভাই বোনরা সবাই প্রতিদিন গুনগুন করি। এবং একই সাথে প্রিয়াঙ্কা যে গানটি গাইল অতুল প্রসাদের, খুব সুন্দর গেয়েছে, সেটাও আমরা ভাই বোনরা প্রতিদিন স্মরণ করি। মার খুব প্রিয় গান ছিল এইগুলি। তো এই যে আবহ সৃষ্টি হলো, সেই তখনই একটা সুর বেঁধে গেল অনুষ্ঠানের, যেটা আমরা আমাদের পরিবার এবং অরুণা তারাপদ স্মৃতি সংসদ চেয়েছিল, আমাদের আশা ব্যর্থ হয়নি। সেই সুর যে বেঁধে গেল, যে বাধা পড়ল, সেই সুর মিলিয়ে প্রিয়াঙ্কা মাকে স্মরণ করলো গানের মধ্য দিয়ে। আমার দাদা কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তাকে উচ্চতর পর্যায়ে নিয়ে গেলেন। ডক্টর সুমিত্রা দত্ত এক অসাধারণ মনজ্ঞ আলোচনা শুনলাম। আমার দাদা ঠিকই বলেছেন, আমিও জীবনে কিছু ভাষণ শুনেছি, বয়ান, কিন্তু এটা আমার জীবনেও একটা অত্যন্ত স্মরণীয় এক বক্তৃতা হিসেবে আমি এটাকে ধার্য করছি এই মুহূর্তে। সবচেয়ে বড় কথা, তার ডক্টর সুমিত্রা দত্তের দিদির এই যে বয়ান, এই বয়ান তথ্য সমৃদ্ধ শুধু বললেও এটা কম হবে। তো এটা শুধু তথ্য সমৃদ্ধ বললেও এটা পুরা হয় না। কথাটা হলো, এর মধ্য দিয়ে তার একটা অন্তর্লীন বার্তা তিনি সমাজে দিয়ে দিলেন, যে বার্তাটা এটা বয়ে যাবে। এই বার্তাটা একটা অসামান্য একটা বার্তা, যে আর আমার কিছু বলার নেই, ব্যাখ্যা করার কিছু নেই। কি বার্তা, এটা তো সবাই বুঝতে পেরেছে। সাম্যের বার্তা, সমানাধিকারের বার্তা, সমস্তটা। এবং সঙ্গে একই সাথে আমরা অনেক কিছু পেলাম। যাই হোক, আমাদের পরিবারের সবার পক্ষ থেকে এবং অরুণা তারাপদ স্মৃতি সংসদ থেকে দিদি ডক্টর সুমিত্রা দত্তকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং দাদা ঠিকই বলেছেন যে তাকে যেন আমরা পাই। দাদার সাথে সুর মিলিয়ে দিদিকে আমি অনুরোধ রাখছি, আমরা যেন আবার পাই। যাই হোক, আর প্রিয়াঙ্কার কথা আগেই বলেছি, অত্যন্ত সুন্দর এক গান পরিবেশনা করেছে। তাকেও আমার পরিবারের পক্ষ থেকে এবং অরুণা তারাপদ স্মৃতি সংসদ থেকে
তাকে ধন্যবাদ জানাই। আমি বিশেষ করে আরো বলতে চাই অরিন্দ্রজিৎ বাবুর কথা। অরিন্দ্রজিৎ বাবুর সাথে আমার ইদানিংকালে আমি তার পরিচয় পাচ্ছি, ঠিক সরাসরি আমার আলাপ নেই, সেটা হয়ে যাবে ভবিষ্যতে, কোনো অসুবিধা নেই। যাই হোক, অরিন্দ্রজিৎ বাবুকে আপনি আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন, এটাই আমি বলতে চাই। আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন। বগাহন পত্রিকার কর্ণধার, আপনি যে এই যে আয়োজন করেছেন এতে আমরা মুগ্ধ। আপনার এই যদি সচেতন প্রয়াস না থাকতো তাহলে আজকে আমাদের এই অনুষ্ঠান এই পর্যায়ে পৌঁছত না। আপনাকে অসীম কৃতজ্ঞতা আমরা জানাই। আমরা কৃতজ্ঞতা জানাই কৃষ্ণপ্রিয় ভট্টাচার্যকে, ডক্টর বিশ্বজিৎ ভট্টাচার্যকে। তারা নানাভাবে আমাদের পাশে রয়েছেন এবং থাকবেন। পরিশেষে আমি কৃতজ্ঞতা জানাই। এইমাত্র একটি তথ্য পেলাম অরিন্দ্রজিৎ বাবুর কাছ থেকে যে প্রায় ২৫০০ মানুষ লাইভ দেখছেন, তিনি বলেছেন। যাই হোক, এটাও আমাদের জন্য খুব মানে একটা দারুণ বিষয়। তো এই যে অগণিত, এই যে যারা আমাদের সঙ্গে আছেন, তারা ভবিষ্যতেও থাকবেন, এটা আমি জানি। তারা যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা যে এসেছেন, তারা যে শুনেছেন, এই বিষয়টি আমাদের পরিবারকে, করুণা তারাপদ স্মৃতি সংসদকে আপ্লুত করেছে। ভবিষ্যতেও আমরা আপনাদের পাবো এই আশা রাখছি। পরিশেষে আমি যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে যে আমরা, এটা তো আপনারা জানেন যে 100 বছর পা দিলেন আমার মা, 100 বছরে পা দিলেন। শারীরিকভাবে তিনি নেই, কিন্তু আছেন তো আমাদের সবার অন্তর জুড়ে। 100 বছরে পা দিলেন আমাদের মা। তো আগামী 1 বছর মানে পরে তার 100 বছর পূর্তি হবে। এই 1 বছরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে কর্মসূচি নিশ্চয়ই নেব, আমরা নেওয়ার চেষ্টা করব। দাদামণি বলেছেন যে আরো স্মরণ মানে স্মারক বক্তৃতা হবে, আমরা সেটা দেখব। এবং আরো কোনো, এটা এই মুহূর্তে বলতে পারছি না, আলাপ আলোচনা করে আমরা দেখব যে আরো কিছু করা যায় কিনা। তো আজকে যে আপনারা যে সহযোগিতা দেখালেন, প্রদর্শন করলেন আমাদের, আমরা অভিভূত। এবং আগামী দিনেও এই আগামী 1 বছর আমরা যে বিভিন্ন কর্মসূচি পালন করে যাব, এতেও যেন আপনারা আমাদের শরিক হন। আজকে দেখুন, একটা কথা আমি বলতে চাইছি আর কি, এটা যে আমি নিজেও খুব আবেগে আপ্লুত। প্রথমেই যখন মানে এটা হচ্ছিল আর কি, আবহে গানটা, মার প্রিয় গানটা হচ্ছে, তখনই মনটা অন্যভাবে চলে গেছে, অন্য এক জায়গায় চলে গেছে। এবং আপনাদের সবার এই মানে অসীম মানে সহযোগিতায়, মানে খুব নিবিড় সহযোগিতায় আমরা একটা এই জায়গায় পৌঁছতে পারলাম। আমি এই মুহূর্তে নিউ ইয়র্ক স্টেটে আছি। গেছিলাম ডিসেম্বর 2019-এর ডিসেম্বরে, ফেরার কথা ছিল 2020-এর জুনে। তো সেই ভয়ঙ্কর অতিমারি আমেরিকা, এখন আমেরিকা মোটামুটি শান্ত আছে, এবং ভারতে, এবং বিশেষ করে আমার প্রিয় শহর শিলচরে, যার জন্য আমি ফিরতে পারছি না। আমার ফেরার কথা ছিল 2020-এর জুনে, সেটা এখন 2021-এর জুন চলছে। তা আশা করছি নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে যাব, আপনাদের সবাইকে আবার পাবো, নিবিড়ভাবে পাবো। আপনাদের প্রীতিবন্ধনের মধ্যে আমি আবার আবদ্ধ থাকব। এই বলে আমার যে সামান্য কথা আমি শেষ করলাম। আবারও আমি সবাইকে, সংশ্লিষ্ট সবাইকে
অরুণা তারাপদ স্মৃতি সংসদ ও আমার পরিবার থেকে সবাইকে আজকের অনুষ্ঠানে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে। আমাদের রবীন্দ্রজিৎ আবার কোথাও বোধহয় সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আমাদের আজকের যেটা আমাদের ছিল কৃত্য, হ্যাঁ সেটা আপাতত আমাদের শেষ পর্যায়ে গেল। অরিন্দ্রজিৎকে দেখতে পাচ্ছি। অরিন্দ্রজিৎ, এবার তুমি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার আমরা তো অনুষ্ঠানে প্রায় শেষের দিকে এসে হ্যাঁ, পৌঁছেছি। শেষ দিকে এসে গেছি। এখন এখন আমি এখানে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দাস চৌধুরী তাকে দেখতে পাচ্ছি। আমরা অনুষ্ঠান শেষের আগে তার তার কাছে একটি গানও শুনে নেব, যদি তিনি তৈরি থাকেন আর কি শোনানোর জন্য। আরেকটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে এবং এবং এটা একটা আমার আগ্রহেরও জানার আগ্রহেরও বিষয় থাকবে স্যারের কাছে। সেটা হলো যে অরুণা ভট্টাচার্য তিনি একজন বিদ্যানুরাগী তো অবশ্যই। তিনি দীর্ঘকালীন শিলচরের যে সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং বিভিন্ন নারী কল্যাণমূলক কাজের সঙ্গে তার সংযোগ আমরা সে খবর জানি। খুব উল্লেখযোগ্যভাবে তিনি ঢাকা সংস্কৃত বোর্ড থেকে কাব্যতীর্থ ভারতী এবং সাহিত্য সরস্বতী উপাধিও কিন্তু পেয়েছিলেন, খুব গুরুত্বপূর্ণ সে সময়। এবং আপনারা জানেন, এটি শুনলে খুশি হবেন যে তিনি যে বিএ পাশ করেন স্বর্ণপদক সহ। আমি স্যারের কাছে একটা সময় শুনেছিলাম যে খুব ঘরোয়াভাবে একজন ব্যক্তিত্ব, তিনি এক প্রকার দশভুজা হয়ে ছেলেদের পড়াশোনা, এমনকি বাড়ির যে দায় দায়িত্ব এবং স্কুলের দিকটিও কিন্তু সামলাচ্ছেন। তো স্যারের কাছে আমি একটু শুনে নেবো, কারণ আমি এক জায়গায় পড়ছিলাম যে স্যারের ছোটবেলার বিভিন্ন যে প্রাথমিক যে শিক্ষা, যেমন আমি এখানে উল্লেখ করতে পারি ব্যাকরণ কৌমুদি, প্রায় সমগ্র ব্যাকরণ কৌমুদি রান্নাঘরে স্যার তার মায়ের কাছে শিখেছিলেন। তো মা রাঁধতে রাঁধতে তাকে সেই শিক্ষা, এবং আরো রয়েছে বেশ কিছু, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন থিওরিও তিনি আদ্যপান্ত শিখেছিলেন। না, স্ট্যাটিস্টিক্স নয়, এটা অন্য জিনিস। এটাও সংস্কৃত ব্যাকরণের একটা ইংরেজিতে লেখা বই, যেটা আমাদের পড়তে হতো। ইংরেজি বাংলা মেশানো বই, স্ট্যাটিস্টিক্স নয়। আচ্ছা তো যাই হোক, ওই অংশটা অরিন্দ্রজিৎ মুলতুবি থাক, কারণ আজকে স্মারক বক্তৃতার যে রেসটা, এটা আমি চাই না এটা কেটে যাক দর্শকদের, শ্রোতাদের। এইসব নিয়ে আমরা পরে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি, পরে ঠিক করবো। তোমার তুমি যে বিষয়টা অবতারণা করেছো এই জন্য ধন্যবাদ। তো আপাতত তুমি দেখো প্রিয়াঙ্কা যদি গান গাইতে পারে, যদি অতুল প্রসাদই হয় কিংবা সেরকম কিছু হয়, তাহলে সে গাইতে পারে। যদি তার সঙ্গে আমার আলাপ নেই, এই জন্য বলতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা প্রিয়াঙ্কা এখানে দেখতে পাচ্ছি গান দিয়েই তাহলে শেষ হবে যদি সে থাকে। হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। হ্যাঁ পরে আর কথা নেই, আমি গান আনমিউট দিয়েই করে শেষ। দিচ্ছি। হ্যাঁ বলছি প্রিয়াঙ্কা আপনি একটু যদি আনমিউট করেন, মাইক্রোফোনটা আনমিউট করেন যদি।
আমি এবারে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং নবীন চট্টোপাধ্যায়ের সুরে একটি গান গাইছি। আমার মায়ের মতো এমন মা আছে কজনা, আমার মায়ের মতো এমন মা আছে কজনা। রাগ করে না একটু যে, রাগ করে না একটু যে, বায়না দিয়া আমার মায়ের মতো এমন মা আছে কজনা। অকারে পাগল করে চাইছি শুধু দুহাত ভরে, অকারে পাগল করে চাইছি শুধু দুহাত ভরে। চাওয়ার জিনিস মিলে গেলে নতুন চাওয়া চাই যে আমার, চাওয়ার জিনিস মিলে গেলে নতুন চাওয়া চাই যে আমার। করে না একটু যে, রাগ করে না একটু যে, বায়না দিয়া আমার মায়ের মতো এমন মা আছে কজনা। আমি একটু চিরকাল হাসি মুখে সইমা আমার সফলতা চাই। দিনা সমুখে আমি একটু চিরকাল হাসি মুখে সইমা আমার সফলতা চাই। ফুলের ছেলে ফুলে থাকে, ডানা ফিরে মাঝে থাকে। ফুলের ছেলে ফুলে থাকে, ডানা ফিরে মাঝে থাকে। দুষ্টু সব মিষ্টি করে খানে না আমাকে ছুঁড়ে খায়। দুষ্টুমি সব মিষ্টি করে খানে না আমাকে ছুঁড়ে খায়। রাগ করে না একটু যে, রাগ করে না একটু যে, বায়না দিয়া আমার মায়ের মতো এমন মা আছে কজনা। আমার মায়ের মতো এমন মা আছে কজনা। আমার মায়ের মতো এমন মা আছে কজনা।
হ্যাঁ, হ্যাঁ, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের প্রায় ২ ঘন্টার কাছাকাছি এই অনুষ্ঠান পৌঁছে গেছে। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই আজকের যিনি মূল বক্তা সুমিত্রা দত্ত, তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। নিউ ইয়র্ক থেকে যিনি সংযুক্ত হয়েছেন অরুণা ভট্টাচার্যের পুত্র তপজ্যোতি ভট্টাচার্য। শ্রুতিতীর্থ আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে তাকে যদিও দেখতে পাচ্ছি না, আমরা তাকেও ধন্যবাদ জানাই। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই প্রিয়াঙ্কা দাস চৌধুরী মহাশয়া। তিনি মূল্যবান দুটি গান এবং অনেকেই তার গানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি এক প্রকার এই অনুষ্ঠানের সুর বেঁধে দিয়েছেন এবং সবশেষে এই ব্যবস্থাপনার জন্য এবং আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা প্রফেসর তপতি ভট্টাচার্য তাকেও কৃতজ্ঞতা জানাই। তো আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করলাম। যে সমস্ত দর্শক আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও শ্রদ্ধা জানাই। অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন এখানে স্যারের কাছেও রাখছেন এবং ম্যামের আলোচনার প্রেক্ষিতেও রাখছেন। আমি চাইবো যে আমরা আলাদা পর্বে এটি নিয়ে যাব। আজকের যেহেতু আলোচনা দীর্ঘতর হয়েছে, তো ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার সকলকে।